সুপ্রিয় দর্শক, আমি বাংলাদেশ থেকে সুভাষ সাহা, বিশ্ববাসী মিডিয়ার নিউজ24 ওয়েবসাইট ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, মূলত এই বিষয়টি হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নে ভারতের একটি ন্যারেটিভ আছে। সেই ন্যারেটিভটি আপনার বক্তব্যটি দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আগে আমি বলে রাখি, আজকে আমার এই আলোচনায় উপস্থিত আছেন কানাডা থেকে প্রদীপ দাস, যার একটি জনপ্রিয় চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল হিন্দু লাইফস ম্যাটার। আর অপর পাশে আছেন দস্তগীর জাহাঙ্গীর তুগরিল। আপনারা ইতিমধ্যে তার সম্পর্কে অনেকেই জানেন, এবং আবারও বলতে হয়, তিনি হচ্ছেন আপনার আমেরিকার পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিং এর নিয়মিত কভার করেন। বিএনপি জ্যেষ্ঠ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যটি হচ্ছে এরকম যে বাংলাদেশ নিয়ে ভারতের একটি ন্যারেটিভ আছে। ন্যারেটিভটি কি? বিশ্বে বাংলাদেশ নিয়ে নেগেটিভ মন্তব্য আছে। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর বাংলাদেশ বিষয়ে আমেরিকা ভারতের উদ্বেগ, আল কায়দা, মৌলবাদ, হিন্দু আদিবাসী নির্যাতন, ভারতের অভ্যন্তরে নিরাপত্তা, এই ইস্যুগুলো নিয়ে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের আর কোনো দলকে বিশ্বাস করে না ট্রাম্প মোদি প্রশাসন। শোনা যাক আমির খসরু মাহমুদের মুখ থেকেই তিনি কি বলতে চেয়েছেন। সেটা একটা হচ্ছে সিকিউরিটি ইস্যু, যে বাংলাদেশ ভারতের মধ্যে সিকিউরিটি ইস্যু। দে আর ভেরি ওয়ারিড অ্যাবাউট ভারতের সিকিউরিটি। বাংলাদেশের মাধ্যমে তাদের সিকিউরিটি যে কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, এই জন্য তারা খুব চিন্তিত ভারত। এটা হচ্ছে সিকিউরিটি ইস্যু। একটা হচ্ছে হিন্দু মুসলিম ইস্যু, হিন্দুদের উপর নির্যাতন ইত্যাদি ইত্যাদি। যে হিন্দুদের প্রোটেকশন বাংলাদেশে নাই, বাংলাদেশ সরকার নিশ্চিত করে নাই, এবং সেটা একটা বিষয়। একটা হচ্ছে ফান্ডামেন্টালিস্টদের ইস্যু, মৌলবাদীদের ইস্যু। তো এগুলো হচ্ছে মূল ইস্যু। তো আমি তাদেরকে বললাম যে তোমরা যে ন্যারেটিভ তৈরি করেছো এই তিনটা বিষয়ের উপর, বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে যে একটা ইকোসিস্টেম ডেভেলপ করেছে, এগুলোকে নিয়ে কিন্তু আবার ইকোসিস্টেম ডেভেলপ করেছে, যেটা ভারতের এস্টাবলিশমেন্টের উপর প্রভাব ফেলতেছে। এবং এই ইকোসিস্টেমের মধ্যে ওদের কিন্তু কূটনীতিবিদ আছে, রাজনীতিবিদ আছে, মিডিয়া আছে, সর্বস্তরের একাডেমিক আছে, এরা সবাই আছে কিন্তু। এবং এই ন্যারেটিভ একটা ইকোসিস্টেমে দিয়েছে, এবং এই ইকোসিস্টেমের মধ্যে তারা এই দুই তিনটা বিষয়ে বগিম্যান সৃষ্টি করবে। So these are the bogeymen they have created. যে বাংলাদেশের ভিতরে আমাদের সিকিউরিটি অসুবিধা হচ্ছে, হিন্দু মুসলমান প্রবলেম হচ্ছে, তারপরে ফান্ডামেন্টাল ইস্যু আছে। এই বগিম্যান ক্রিয়েট করার পিছনে একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে একটি গোষ্ঠীকে, একটি ব্যক্তিকে, একটি দলকে অব্যাহতভাবে ক্ষমতায় রেখে তাদের স্বার্থ সিদ্ধি করা। This is the whole idea. এবং এই ন্যারেটিভটা কিন্তু এস্টাবলিশমেন্টের কাছে খুবই গ্রহণযোগ্য। কারণ এস্টাবলিশমেন্ট যা চায় বাংলাদেশ ভারতের রিলেশনশিপের মধ্যে, এই ন্যারেটিভটা, এই ইকোসিস্টেমটা, এই বগিম্যান is serving the purpose. তো আমি তাদেরকে বললাম, যদি বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন আপনারা মনে করেন এজ এ সাংবাদিক, you have to create a new narrative. একটা নতুন ন্যারেটিভ সৃষ্টি করতে হবে। Come out of this ecosystem, remove this bogeyman, remove this narrative. You have to create a new narrative. Going forward, যদি তোমরা মনে করো বাংলাদেশ ভারত রিলেশনশিপ এগিয়ে নিয়ে যেতে চাও, নিউ ন্যারেটিভটা তাহলে কি হবে? নিউ ন্যারেটিভ হচ্ছে খুব সিম্পলি তিনটা কথা আমি বলছি। একটা হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট, পরস্পর প্রতি সম্মানবোধ দুইটা দেশের মধ্যে, দুটো দেশের মানুষের মধ্যে। মিউচুয়াল ইন্টারেস্ট, যে পরস্পরের স্বার্থ সংরক্ষণ। থার্ড হচ্ছে one of non-interference.
যে হস্তক্ষেপ করা যাবে না কোন দেশের কেউ কারো। তো এই তিনটা বিষয় নিয়ে আসো, এইটার ভিত্তিতে এটাকে ফাউন্ডেশন হিসাবে ধরে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আই ডোন্ট সি এনি প্রবলেম দুই দেশের মধ্যে রিলেশনশিপে। তোমরা যদি এই তিনটা বিষয়কে ধারণ করতে পারো, অ্যাকসেপ্ট করতে পারো, গ্রহণ করো। অনেক ধন্যবাদ। শুনেছেন, কি বলবেন প্রদীপ দাস? প্রথমে আপনাকে ফ্লোর দিতে চাই। আমার কাছে খুব পজিটিভ মনে হয়েছে আমির খসরু মাহমুদের কথাগুলো। হ্যাঁ, উনি পজিটিভ এই কারণে যে তাদের মুখ থেকে তারা এই যে আমরা বিভিন্ন এই একই ঘরানার এই এদের কোয়ার্টার থেকেই কিন্তু ভারত বিরোধিতা প্রচন্ড ভাবে প্রচারিত হচ্ছে। কিন্তু এইরকম অবস্থানে থেকে একজন নেতা যে এই অনুধাবনটা করতে পেরেছে যে এখানে একটা যদিও কিছুটা নেতিবাচক ভাবেই তৈরি বলেছে এটা, যে এই ভারত বাংলাদেশকে নিয়ে একটা ইকোসিস্টেম তৈরি করেছে এবং সেই ইকোসিস্টেমের কিন্তু তাদের কনসার্ন গুলি হয়, এটা আপনি ইকোসিস্টেম বলবেন আর ষড়যন্ত্র বলবেন যাই বলবেন, কিন্তু কনসার্ন গুলি কিন্তু ভ্যালিড, ভেরি ভ্যালিড। যেমন আজকে আমরা দেখতেছি যে এই রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে, আপনারা দেখেছেন, বিকজ রাশিয়ানরা মনে করতেছে যে তাদের জাতিগোষ্ঠী, রাশিয়ান জনগোষ্ঠী যারা ইউক্রেনে আছে তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে, সুতরাং সেটা তাদের দায়িত্ব তাদের। তো সেইখান থেকে ভারত যেহেতু হিন্দু, ভারত একটা ধর্মনিরপেক্ষ দেশ, সকল দেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতা সেইখানে নিশ্চিত করতে চায়, কিন্তু ভারত প্রতিবেশী হিসাবে এবং ভারত সরকারের যথেষ্ট পরিমাণে হিন্দু লোক আছে, তারা বাংলাদেশে হিন্দু নির্যাতনের ব্যাপারে স্বাভাবিকভাবে উদ্বিগ্ন এবং সেটা তুলে ধরতেছে। তারপরে ভারতের যেই নিরাপত্তার বিষয়টি আছে, আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় এসেই তিনি একটা ভারতকে স্মরণ করিয়ে দিলেন যে সেভেন সিস্টার ভারত বাংলাদেশ সেভেন সিস্টার্স অস্থিতিশীল হয়ে যাবে। এই ভারত এই ব্যাপারে অবগত এবং সেটা এই ডক্টর মোহাম্মদ ইউনূস বলার আগে থেকেই এইটা সবচাইতে সুন্দরভাবে পরিস্ফুটিত হয়েছিল। আপনাদেরকে একটা আমি আর্টিকেল দেখতে বলবো। ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউতে এপ্রিলের 4 তারিখ 2002 সালে বার্টিল লিন্টনার, এই আপনার সাউথ এশিয়ান যেই ব্যুরো চিফ ছিলেন ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ এবং ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক বার্টিল লিন্টনার, তিনি একটি বিশাল একটি ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছিলেন। রিপোর্টটার টাইটেল ছিল বাংলাদেশ এ কুকুন অফ টেরর, অর্থাৎ বাংলাদেশ হইছে সন্ত্রাসীদের রেশন কুকুন। এই নামে এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছিল তখন 2002 সালের 4 এপ্রিল ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউর সেই আর্টিকেলটা যদি আপনারা দেখেন, আমি এখান থেকে 2-4টা লাইন বলবো যে তিনি দীর্ঘদিন বাংলাদেশে ছিলেন, 3-4 মাস, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে কক্সবাজার, চট্টগ্রাম, যেই সমস্ত জায়গায় সন্ত্রাসীরা ঘাঁটি গেড়ে এই ট্রেনিং দিচ্ছিল সেই জায়গাগুলি এবং ছবি সহ, এটা আপনি তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবেন না, তিনি ছবি সহ সেই প্রতিবেদনটা করেছিলেন, নাম সহ কারা কারা জড়িত, কয়টা ক্যাম্প আছে, এই জিনিসগুলি তিনি বলেছিলেন। এবং তিনি এইটাও বলেছিলেন যে বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা দিন দিন চলে যাচ্ছে এবং এখনো যেই জায়গাটা আছে এটা কিন্তু শেষ হয়ে যায়নি। গভর্নমেন্ট মনে হচ্ছে যে অনিচ্ছুক বা এই অপারক, 2002 সালের সরকারের কথা বলতেছে, তো তারা যদি চেষ্টা করে বাংলাদেশকে এই পর্যায় থেকে ফিরিয়ে আনা সম্ভব। আমি শুধু 3-4টা লাইন পড়ি তিনি কি লিখেছিলেন। বার্টলিন লিন্টনার লিখেছিলেন, বাংলাদেশ এ কুকুন অফ টেরর, রাইজিং ফান্ডামেন্টালিজম এন্ড রিলিজিয়াস ইনটলারেন্স are threatening secularism and moderate Islam. The implications for the region and beyond are grave, but it is not too late for a counter revolution. Okay, এটাকে তিনি একটা রেভুলেশন হিসাবে উল্লেখ করেছিলেন এবং বিশাল তথ্য সেখানে তিনি দিয়েছেন এবং সর্বশেষে একটা লম্বা আর্টিকেলের পরে তিনি লিখেছিলেন, the process is not irreversible, but if left unchallenged for too long, Bangladesh could deteriorate and become a new nest of terror. There is
স্টিল টাইম ফর এ কাউন্টার রেগুলেশন। সো আপনি সেই জিনিসটাতে দেখবেন যে কিভাবে বাংলাদেশের টেরর, বাংলাদেশের রেডিক্যাল ইসলামিজম রাইজ হয়েছে। বাংলাদেশ ইজ হেডিং, মানে রাশিং হেডলং টুয়ার্ডস তালিবানাইজেশন। এই জিনিসগুলি আমরা কিন্তু দেখেছি যে আমরা সবাই তালিবান, বাংলা হবে আফগান। ইভেন গত কিছুদিন আগে চট্টগ্রামরা আমরা দেখেছি যে একটা দুইটা ইস্কন ধরো, দৈরা দৈরা জবাই করো। এই জিনিসগুলি কিন্তু আসছে এবং এটা অনবরত আসতেছে। এবং দেয়ার ইজ এ ফ্যাকশন ইন বাংলাদেশ যারা নাকি দে ওয়ান্ট দ্যাট। তারা অনেকেই কমেন্ট করে যে আফগানিস্তান তো ভালোই চলতেছে, সো বাংলাদেশ যদি আফগানিস্তান হয় সমস্যা কি? সো দেয়ার ইজ অ্যান এলিমেন্ট টু এমব্রেস দ্যাট কাইন্ড অফ থিং। ইভেন গত কয়েকদিন আগে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল তিনি বলেছেন যে বাংলাদেশের 90% মানুষ মুসলমান, সুতরাং এইখানে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা থাকতে পারে না, এটা সরাই দেওয়া উচিত। কিন্তু এইটা হচ্ছে তাদের মানে মনস্তাত্ত্বিক, হ্যাঁ এটা মনস্তাত্ত্বিক ইম্পেরিক্যাল ভিউ। কিন্তু আপনি এই ধর্মনিরপেক্ষতা শুধু শব্দ না, এই ধর্মনিরপেক্ষতার মধ্যে আমাদের আদর্শ, আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, হাজার বছরের সংস্কৃত মাটির যেই মূল্যবোধ, সেই জিনিসটা জড়িয়ে আছে। এবং সেই রেডিক্যাল ইসলামিস্টরা সেই জিনিসটা বুঝতে পারে না। তারা এখন হুমকি দেয় যে যদি ভারত আমাদের দেশে নাক গলাইতে যায় তাহলে আমরা সেই 1757 সালের বাংলার যে ম্যাপ ছিল আমরা সেইখানে চলে যাব। ইন্ডিয়া শুড বি কনসার্নড অ্যাবাউট দ্যাট। এই যে আপনারা যে বলবেন এটাকে যে একটা ন্যারেটিভ তৈরি করেছে ইন্ডিয়া, বাট তোমরা এটা এই নানান কথা বলে, তোমরা নানান সময়ে ভারত বিরোধী স্লোগান দিয়ে এই বাংলাদেশ এই মুহূর্তে ইন্ডিয়ার জন্য একটা স্পর্শকাতর জায়গা হয়ে গেছে। ভারতের, কারণ ভারত যেমন বাংলাদেশকে 3 বা 4 দিক থেকে ঘিরে রেখেছে, আবার এটাও বলা যায় যে ভারতে পৃথিবীর সবচাইতে বড় বর্ডার হয়েছে ভারত এবং বাংলাদেশের বর্ডার। আপনি চিন্তা করে দেখেন যে কত বড় ভূখণ্ডে, এবং বাংলাদেশ যদি নাশকতা করে ভারতের অনেক ক্ষতি হবে। তো ভারত তো স্বাভাবিকভাবেই যে এত বড় একটা যেই দেশের সাথে একটা বর্ডার, ল্যান্ড বর্ডার তারা মেনটেন করতেছে, সেইখানে কত কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা। এবং যখন এই জিনিসগুলি আসে, যেখানে ইসলাম, রেডিক্যাল ইসলামের বিস্তার ঘটে, যেখানে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দেওয়া হয়, বা আজকে মুক্তিযোদ্ধা যারা তাদেরকেই দেশ থেকে বিতরণের ব্যবস্থা করা হয়, সেইখানে এই ন্যারেটিভটা মানে অমূলক কিছু না। আমি মনে করি দিস ইজ এ ভ্যালিড রিজন। এখন ইন্ডিয়া অ্যাকশনটা কি নিবে, অ্যাকশনটা তাদের যে ভয়টা, ভীতিটা, সেই ভীতিটার রিমেডিটা বাংলাদেশের কাছে চাইবে নাকি তারা নিজেরা কোনো অ্যাকশন নিবে, সেইটাই দেখার বিষয় এই মুহূর্তে। আমি মনে করি মানে এই বিষয়টি থেকে উত্তরণের জন্য দুই দেশের সাথে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য সম্পর্কটাই কে প্রাধান্য দেওয়া উচিত। আমি এই মুহূর্তে আমার মনোযোগের থেকে এটাই বিশ্বাস করি। কি বলবেন দস্তগীর জাহাঙ্গীর তুগরিল এই বিষয়টিকে নিয়ে? ধন্যবাদ দাদা। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ওয়াশিংটন ডিসি থেকে। আমরা নিয়তই এখন যে বিষয়টা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে আমরা উপস্থিত থাকি বা হোয়াইট হাউসে উপস্থিত থাকি, সেই বিষয়গুলো আসলে বাংলাদেশ, ইন্দো প্যাসিফিক, স্পেশালি বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া অ্যান্ড ইউনাইটেড স্টেটস, পাকিস্তান এখন আবারও সিনে চলে আসছে। আপনারা জানেন গত 24 ঘন্টার প্রথম আমি বিশ্বাস করিনি, মনে হয়েছিল ইয়েগুলো, স্ক্রিনগুলো আসলে হয়তোবা কোনো প্রপাগান্ডার অংশ। সেটা হতে পারে প্রো অ্যান্ড অ্যান্টি বাংলাদেশ, যে পাকিস্তান থেকে একটি জাহাজ এসেছে আজকে প্রথমবারের মতন স্বাধীন বাংলাদেশে, এবং সেই জাহাজের মালামাল খালাস করার জন্য কোনো ধরনের সাধারণ নিয়ম মানতে হবে না বলেও একটি প্রজ্ঞাপনের কপি আমাদের কাছে এসেছে, যেটা অনেক ভেরিফিকেশনের পর ইতিমধ্যে নিউজ, সামাজিক গণমাধ্যমগুলোতে প্রচারিত হচ্ছে। এটা একটা অ্যালার্মিং ইস্যু। যেই বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলছি, যে বাংলাদেশের অন্যতম একটি বড় রাজনৈতিক দল
একজন নেতার বক্তব্য, এবং গত 72 ঘন্টার সময় ধরে আমরা দেখলাম যে ওনার একটা ছবি, এটা সত্য নাও হতে পারে, আমি ভেরিফাই করতে পারিনি, যে উনি ভারতের একজন বিজেপির একজন সিনিয়র নেতার সামনে দণ্ডায়মান এবং কিছু বলার চেষ্টা করছেন। ছবিটা আসলে সত্য কিনা সেটা বলছি না, কিন্তু যদি এটা হয়ে থাকে এটা অনেকটাই অপমানজনক বাংলাদেশের জন্য। ব্যক্তিগত পর্যায়ে উনি কি ভাবেন সেটা বিষয় না, বিষয়টা হলো একজন বাংলাদেশের গুরুত্বপূর্ণ দলের নেতা হিসাবে অন্য একটি দেশের নেতার সামনে নত যেন না হয়ে তারা দুইজন হয় বসে কথা বলবে, না হয় দাঁড়িয়ে কথা বলবে। ছবিটি এটার বিপরীতে, একজন দাঁড়ানো আর একজন বসা, এবং একজন দাঁড়িয়ে নত যেন। এখন যে কথাটা উনি বললেন ভারতের ন্যারেটিভ, ভারত 1971 সনের আগেই 70 সন থেকে ভারতের ন্যারেটিভটা ক্লিয়ার। এখানে উনি নতুন কিছু বলেননি। আমাদের বাংলাদেশের জন্ম পাকিস্তানের অংশ হিসাবে, এটা বাঙালিত্ব হিসাবে না, এটা আমাদের এই যে পাকিস্তানের অংশ, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ, 1905 সনের বঙ্গভাগ, 1906 সনের বঙ্গ রদ আন্দোলন, এবং সেটার ন্যারেটিভের এই অংশ হিসাবে 47-এর দেশভাগ, এবং সেই দেশভাগের একটি অংশ মুসলমান অধ্যুষিত বঙ্গের একটি অংশ পাকিস্তানের অংশ হয়ে দাঁড়ায়। এখানে সবচেয়ে প্রণিধানযোগ্য, যদি আমরা আসলে এইসবগুলো, এই কথা তো মানুষ আসলে শুনতেও চায় না এবং আমরা বুঝাতেও ব্যর্থ হই, সেটা হলো যে মুসলিম লীগ থেকে এই যে পাকিস্তান জন্ম হলো মুসলমান তত্ত্বের উপরে, মুসলমানদের যা দেশ হিসাবে, সেখানে এই বাংলাদেশের তৎকালীন ইস্ট পাকিস্তানের শেখ মুজিবুর রহমান, তখন বঙ্গবন্ধু হননি, তিনি মুসলিম লীগ থেকে প্রথম চেঞ্জ করে ফেললেন, যেটা এটা আওয়ামী মুসলিম লীগ। তারপরে উনি ধৃষ্টতা দেখালেন, আজকের এই যারা বঙ্গকে আবার ইসলামী বঙ্গ হিসাবে করার চেষ্টা করছে, সেই পাকিস্তান আমলে উনি সেই মুসলিম শব্দটাই বাদ দেওয়ার সক্ষমতা অর্জন করলেন। এইটাকে যে অস্বীকার করবে, এটাই হলো মূল চেতনাতে, তাদের চেতনার মূল ভিত্তিতে আঘাত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই সনে যখন উনি মুসলিম লীগ থেকে আওয়ামী মুসলিম, তারপরে এটা 10 বছর নয়, খুব দ্রুত গতিতেই উনি মুসলিম শব্দটাই বাদ দিয়ে তৈরি হয়ে গেল আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগকে যারা আক্রমণ করবে, সেই আক্রমণের বিষয়টি হলো, মূলত বিষয়টা হলো, আমার কথায় কোনো ক্রমেই যাতে ইন্টারপ্রিটেশন করা না হয় যে গত যে কিছুদিন 5ই অগাস্টের পরবর্তী পরিস্থিতি, আগের পরিস্থিতি, এটা নিয়ে আমার বিশ্লেষণ নয়। আমার বিশ্লেষণ হলো যে আওয়ামী লীগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে বাংলাদেশকে ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ করার জন্য কাজ শুরু করেছেন। এটাই হলো মূল মন্ত্র, যে আওয়ামী লীগের থেকে মুসলিম শব্দটা আওয়ামী মুসলিম লীগ থেকে বাদ দেওয়া হলো। এখনকার পরিস্থিতি, তখন 1969 সন থেকেই যখন এই স্বাধীনতা বা আমাদের বাংলাদেশের স্বাধীনতার কাজটি শুরু হয়ে যায়, তখনই ভারতের ন্যারেটিভটা একই ন্যারেটিভ হোয়াট ইজ টুডে, যে বিএনপি নেতা যেটা বললেন, কি ন্যারেটিভ, ভারতের সকল নেতৃবৃন্দ তখনই বলেছিলেন যে আমরা কি আরেকটা কাশ্মীর এখানে তৈরি করব, আমরা কি আরেকটা নতুন কাশ্মীর এখানে তৈরি করব। এটা ছিল তাদের ন্যারেটিভ। এবং সেই ঘটনা, এই কথাটার অর্থটা কি, এই অঞ্চলে যদি রেডিক্যাল মুসলমানরা ক্ষমতায় বসে বাঙালিত্ব বিসর্জন দিয়ে, তাহলে এই অঞ্চলের জন্য এটা আরেকটা অস্থিতিশীল আরেকটা বিস্ফোরা হবে। এবং সেই বিস্ফোরণটা শুধু ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বারবার বলেছেন, বাঙালির যে কৃষ্টি, বাঙালির যে সাংস্কৃতিক কৃষ্টি, এবং বাঙালি জাতি হিসাবে তারা আসলেই কোনো রেডিকালিজম পছন্দ করে না, এবং সেখানে কোনো স্থান নেই, যার ফলশ্রুতিতে বঙ্গভূমি আরেকটা রেডিকাল স্থান হবে, সেটা উনি বিশ্বাস করতেন না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের জাতির দুর্ভাগ্যের বিষয়, আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা কয়েকদিন আগে ইউটিউবে ওনার কথায় বলেছেন যে 71 সনে যদি বাংলাদেশের মুক্তিবাহিনী, মুক্তিযোদ্ধারা জয়লাভ না করতো, তাহলে ঘটনাটা কি ঘটতো বাংলাদেশে? তাহলে শেখ মুজিবকে তার পরিবার সহ হত্যা করা হতো,
তাহলে 32 নম্বর জ্বালিয়ে দেওয়া হতো, সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা হতো, লাঞ্ছিত করা হতো, কাজ থেকে বের করে দেওয়া হতো, তাদেরকে কোথাও স্থান দেওয়া হতো না। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের চেষ্টা করা হতো, বাংলাদেশকে ইসলামী ভাবধারায় নিয়ে যাওয়া যে হতো, এবং আওয়ামী লীগ সহ তার অঙ্গ প্রত্যঙ্গ যত সংগঠন আছে সবাইকে নিষিদ্ধ ঘোষণা করা হতো। উনি এই কথাটা বলে যেটা দিয়ে শেষ করলেন, সেই ঘটনাগুলি তো 75 থেকে ধারাবাহিকভাবে আজ 2024 পর্যন্ত ঘটে যাচ্ছে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। আজকে বাংলাদেশের মুক্তি, আপনি মুক্তিযোদ্ধা বললেই আপনাকে আক্রমণ করে আপনাকে জনসম্মুখে হেনস্থা করা হচ্ছে, মারা হচ্ছে, পিটিয়ে মারা হচ্ছে। এবং আপনি জয় বাংলা স্লোগান, যেই স্লোগানের ভিত্তিতে আমাদের দেশের সাধারণ মানুষরা ঝাঁপিয়ে পড়লো, তাদের হাতের কোনো অস্ত্রবিহীন শুধু জয় বাংলা অস্ত্র নিয়ে তারা ঝাঁপিয়ে পড়লো মুক্তিযুদ্ধে, সেই স্লোগান দিলে আপনাকে হত্যা করা হচ্ছে। 32 নম্বরকে ওয়েল প্ল্যান্ড গান পাউডার দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। 71 সনের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের যত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ আছে সব গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং মূল স্তম্ভ যেটা, মূল স্তম্ভ, এতক্ষণ এত দীর্ঘ যে কথা বললাম যে মূল স্তম্ভ ধর্ম নিরপেক্ষ, আমি মুসলিম আপনি হিন্দু, এটা দিয়ে তো বিষয় না। বিষয়টা হলো বাংলাদেশের মূল স্তম্ভ হলো ধর্ম নিরপেক্ষ। আমি আমার ধর্ম পালন করব, আপনি আপনার ধর্ম পালন করবেন। আপনার পূজার সময় আমার আজান বন্ধ রাখতে হবে, কিন্তু আপনার ঢোল বাজলে আমার আজান বন্ধ করতে হয় না। আমি বলছি যে আজানের সময় ঢোল বন্ধ করার নির্দেশ আসে সরকারি ভাবে, এবং অবশ্যই সেটা এসেছে এই সরকারের সময়। কিন্তু যখন তাদের ঢোল বাজবে তখন আরেকটা ধর্ম এরা করবে না। আমি শুধু এই বিষয়টা একটা উদাহরণ হিসেবে ধরলাম। অতএব প্রত্যেকের ধর্ম তারা স্বাধীনভাবে করবে, পালন করবে। আমরা আশা করি না এটার ভিত্তিতে বাংলাদেশের জন্ম, এবং সেই ভিতে আঘাত করছেন 75-এর পর দিন থেকে, 75-এর 15 আগস্টের দিন থেকে আজ পর্যন্ত। এবং এই কথাগুলো যে মুক্তিযোদ্ধা বললেন, ইমাম ভাই বললেন, সেসব সবগুলো ঘটেছে। 32 নম্বর পুড়িয়ে দেওয়া হয়েছে, সমস্ত স্মৃতিস্তম্ভ পুড়িয়ে দেওয়া হয়েছে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে, জয় বাংলাকে অস্বীকার করা হচ্ছে, এবং স্বাধীনতার মূল স্তম্ভকে এখন পরিবর্তনের, তাও উনি অ্যাটর্নি জেনারেলের কাজ তো হলো দেশের প্রচলিত আইনকে রক্ষা করার জন্য উনি কাজ করবেন। উনি আইন পরিবর্তনের জন্য তো ওনাকে পার্লামেন্টের মেম্বার হিসেবে পার্লামেন্টে যেতে হবে আইন প্রণয়নের জন্য। অতএব এই যে জগা খিচুড়ির যে একটা ব্যবস্থা বাংলাদেশে তৈরি করেছেন, মেটিকুলাসলি প্ল্যান করে, রিসেট বাটন তৈরি পুশ করে, সেটার বিরুদ্ধে না, সেটা যে আসলে বাংলার জনগণ চায় না, সেটা ধীরে ধীরে প্রকট ভাবে দেখা দিচ্ছে। আর ভারত এবং সর্বশেষ বঙ্গবন্ধুর ছবি দরবার হল থেকে সরিয়ে ফেলা হলো। আমি এইভাবে বলবো আর কি দাদা, এই বিষয়টাকে আমি একদমই গুরুত্ব দিচ্ছি না, এই কারণে যেখানে আমাদের বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে, ছবির প্রতি শ্রদ্ধা রেখে বলছি, যেখানে বাংলাদেশকে তারা দখল করেছে, শব্দটা কিন্তু এখন আমাদের বুঝতে হবে যে এটা রাজনৈতিক পট পরিবর্তন করার ঘটনা, এটা বেদখল। বাংলাদেশ মুক্ত স্বাধীন 71 সনে যুদ্ধ করে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে দেশ আমরা পেয়েছিলাম, সেটা এই মুহূর্তে বেদখল। এবং সেখানে যে ওনাকে সরাবে, এটা খুবই সহজ, খুবই মানে বলবো যে এটাই তাদের মূল বিষয়। এবং সেখানে তার একজন উপদেষ্টার সে যোগ্য কিনা আমার প্রশ্ন রয়েছে, উপদেষ্টা হওয়ার, বাংলাদেশের উপদেষ্টা হওয়ার। সে তার উপদেষ্টার এখানে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে তার নিজের ছবি বসিয়ে দেওয়া। অর্থাৎ এখানে কোনো ধরনের আইন নেই, এখানে কোনো ধরনের শ্রদ্ধাবোধ নেই, এখানে আমরা জানিও না ইতিহাস কি। তবে একটি আশার বাণী, বাংলাদেশের সাধারণ মানুষ, ধর্মপ্রাণ মানুষ, কেউ বলছে 90%, কেউ বলছে 89%, 90% ধর্মপ্রাণ মানুষের 1% জঙ্গিবাদে বিশ্বাসী না। এটা হলো আমার ধারণা। আমি বাঙালি, আমি প্রথম বাঙালি, দ্বিতীয় বাঙালি, তৃতীয় বাঙালি।
তারপরে আমি অন্য কিছু। এই বাঙালি হিসেবে বলছি যে এই বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি আমাদের আস্থা, আমাদের বিশ্বাস যে বাংলাদেশকে জঙ্গিবাদ, মৌলবাদ, ইসলামবাদের প্রতি বা কোনো ধরনের জঙ্গিবাদের প্রতি বাংলাদেশের মানুষ টলারেট করবে না। যেই প্রচেষ্টা তারা করেছে সেটা 75-এর 15ই আগস্ট সকালবেলায়ও করেছিল, তারা টিকেছিল 90 দিন, আজকে তারা 100 দিন। এবং তাদের একমাত্র কাজ, যারা এখন ক্ষমতাসীন, তাদের একমাত্র কাজ হবে বাংলাদেশকে একটা ট্রানজিট পিরিয়ডে বাংলাদেশের যাতে চলমান বাংলাদেশের সকল মানুষের নিরাপত্তা বোধ নিশ্চিত করবেন, সেই সাথে পার্শ্ববর্তী দেশ যেটা সবচেয়ে বড়, আপনারা বলেছেন যে সবচেয়ে বড় বর্ডার, তাদের সাথে আমাদের যে সবসময়ের সুসম্পর্ক সেটার প্রতি নজর দিবেন। এবং আলটিমেটলি যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা যদি যখন বলেন যে পার্শ্ববর্তী দেশের 7টি মানে 7 সিস্টার সহ, ওয়েস্ট বেঙ্গল সহ এবং এমনকি বার্মা সহ অনিরাপদ হয়ে যাবে, এটা কিন্তু আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কারণ এটাতে হয়ে যায় উনি অ্যাগ্রেসর, উনি মৌখিক হোক আর ফিজিক্যাল অ্যাটাক যদি পার্শ্ববর্তী বা কোনো দেশকে করে, তাহলে সেই দেশের আন্তর্জাতিক আইন অনুসারী প্রতিরক্ষার তার অধিকার রয়েছে। অতএব এটা বাংলাদেশের জন্য খুবই একটি অস্বাভাবিক, আমি বলবো সংবেদনশীল তো বটে, কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে ভারতের নিজের রক্ষা করার জন্য, টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি রক্ষা করার জন্য তারা যদি যে কোনো ধরনের অ্যাগ্রেসিভ পদক্ষেপ নেয়, তাতে আন্তর্জাতিক মহলে তাদেরকে বাধা দেওয়ার মতন কোনো আইনের সুযোগ আমাদের নেই। না, আমার কথা সেটি নয়। আমার কথা হচ্ছে মানুষ তো সিচুয়েশন সবসময় বদলায়, প্রতি মুহূর্তে চেঞ্জ হয়। আমি আজকে খুব খুশি হয়েছি এই আমির খসরু মাহমুদ চৌধুরীর, উনি একজন বিএনপির নীতি নির্ধারকদের মধ্যে একজন অন্যতম বিশিষ্ট প্রজ্ঞাবান ব্যক্তিত্ব। আমি তার এই কথা আমি বিশ্বাস করি, এটি দলীয় অনুভূতি, তাদের যে নিজস্ব রাজনৈতিক দল, এই দলীয় চিন্তা চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ যদি হয়, তবেই আমি মনে করব তার এই মেসেজটা যদি তার এই একটি মুক্তিযোদ্ধার দল, প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন এবং শুধু মুক্তিযোদ্ধা নয়, মুক্তিযোদ্ধাদের একটি অনুপ্রেরণার নাম প্রয়াত জিয়াউর রহমান। আমি যখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে যাই, আমি যখন নৌকা পাড়ি দেই, আমার হাতে রেডিও ছিল, রেডিওতে যখন আমি দেখি যে আমি জিয়া বলছি, মেজর জিয়া, তখন কিন্তু আমার মধ্যে একটা বিদ্যুৎ প্রবাহিত হয়েছে। মনে হয়েছে যে আমরা শুধু নিরস্ত্র মানুষ না, আমাদের সাথে আমাদের সেনাবাহিনী, বাঙালি সেনাবাহিনীও আছে। কাজেই আমি মনে করি এই যে আজকে কিছু তৃতীয় পক্ষ বা নানান শক্তি অপশক্তির কারণে আমাদের এই যে মুক্তিযোদ্ধা, বিএনপি ও মুক্তিযোদ্ধার দল, আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধার দল, এই মুক্তিযোদ্ধার দলের নেতাদের প্রতি পারস্পরিক যে শ্রদ্ধা বোধের জায়গাটা যদি আমরা মসৃণ করতে পারি, এবং যদি প্রতিবেশী দেশের সাথে আজকে যে এই বার্তাটা, যে কথাগুলো আমির খসরু মাহমুদের মুখ থেকে শুনেছি, এটি অত্যন্ত একটি আশার বাণী। এবং আমি মনে করি এই উপলব্ধিটা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এই বক্তব্যটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি বিশ্বাস করি এই ধারায় যদি আমরা বিশ্বাসটা অর্জন করতে পারি যে কখনোই ভারত মনে করবে না যে বিএনপি আসলে আবার দেশটা উল্টো পথে হাঁটবে, এই ভাবনার জগৎ থেকে যদি আমরা পরিবর্তন ঘটাইতে পারি কথায় এবং কাজে, আমি বিশ্বাস করি ভারতও তাদের নানা বক্তব্যে উঠে এসেছে, তারা কোনো দলকে প্রমোট করতে চায় না, তারা চায় একটা শান্তিপূর্ণ সহ অবস্থানের পক্ষে যারা থাকবেন তাদের সঙ্গে তারা হাত মিলে কাজ করবেন। কি বলবেন প্রদীপ দাস? আচ্ছা, এই যে আজকে এই বিএনপির এই আমির খসরু তিনি বলতে বাধ্য হচ্ছেন, তিনিও কিন্তু আশঙ্কা করতেছেন এখন, কারণ বাংলাদেশে পরিবর্তন এসেছে এবং এটা একটা ভয়ঙ্কর পরিবর্তন। আপনি খেয়াল করবেন, এতদিন তারা বৈষম্য বিরোধীর কথা বলেছে, কিন্তু আমরা যেটাকে বলেছি যে এটা বৈষম্য বিরোধীর আন্দোলন না, এটা ইসলামী আন্দোলন, ইসলামী বিপ্লব। আমি বলবো ইসলামী বিপ্লব। এবং কয়েকদিন আগে আপনারা জামাতে ইসলামের যে জেনারেল সেক্রেটারি গোলাম পারোয়ার, তার বক্তব্য শুনেছেন, তিনি বলেছেন যে বাংলাদেশের পরবর্তী বিপ্লব হবে ইসলামী বিপ্লব।
তা আমি বলবো যে না, ইসলামী বিপ্লবই শুরু হয়েছিল, কিন্তু ইসলামী বিপ্লবটা মাঝখানে গণরোষের কারণে, কারণ বাংলাদেশের আপামর জনসাধারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ, তারা এই কট্টর মৌলবাদে বিশ্বাসী নন, তারা চায় একটা সুন্দর সহানুভূতি, এই সহাবস্থান, শান্তিপূর্ণ একটি বাংলাদেশ, অধিকাংশ মানুষ। তো সুতরাং সেই ইসলামী বিপ্লবটা তারা তথাকথিত কোটা বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যেটা শুরু করেছিল, সেই বিপ্লবটা মাঝপথে থেমে গেছে, কারণ তাদের অতি সক্রিয়তার কারণে। তারা বাংলাদেশের ম্যাপ পাল্টাবে, আরে পতাকা পাল্টাবে, তারা জাতীয় সঙ্গীত পাল্টাই দিবে। তারপরে এই যে এগুলি যখন এসছে, তখন কিন্তু সিভিয়ার ব্যাকলাশ এসেছে। সেই ব্যাকলাশের কারণে তাদের ইসলামী বিপ্লবটা তখন থেমে গেছে। এই ইসলামী বিপ্লবটা পরবর্তী বিপ্লব না, এইটাই এখন তাদের প্রশ্ন হলো, তারা এই ইসলামী বিপ্লবটাকে কি সমাপ্তির পর্যায়ে নিয়ে যেতে পারবেন কি পারবেন না। আপনি দেখেন কি ভয়ঙ্কর পরিবর্তন হচ্ছে। মোস্তফা সারোয়ার ফারুকী, হ্যাঁ, এখন তো ওনার প্রতি আমার অনেক সহানুভূতি, কিন্তু ওনার যে আগের বক্তব্যগুলো, আমি মানে বা আমার বন্ধু বান্ধব যারা আছেন, আমার চিন্তার সাথে যারা নাকি চেতনার সাথে মানে এই একমত, তারা কিন্তু আমরা ভাবতাম যে এই যে মোস্তফা সারোয়ার ফারুকী, তিনি জামাত ঘরানার লোক সত্যিকার অর্থে। তিনি ডানপন্থী, মোটেও বামপন্থী না, মধ্যপন্থী না, বরং আমি বলবো যে রাইট অফ সেন্টার তিনি একজন ব্যক্তি। এখন ওনাকে উপদেষ্টা করার পরে এখন কিন্তু বলা হচ্ছে যে উনি যথেষ্ট পরিমাণে এই বিপ্লবী না, অর্থাৎ ইনিয়ে বিনিয়ে বলতে চাচ্ছে যে তিনি যথেষ্ট পরিমাণে মুসলমান না। এখন আমাদের এই যে মুসলিম ভাইরা যারা ধরেন আমাদের দস্তগীর জাহাঙ্গীর ভাই আছেন এখানে, সেন্সিবল পিপল, they don't identify things in the lens of religion. তারা মানবতা দেখে, মানুষ দেখে, এটার ভিতরে কন্টেন্ট দেখে। কিন্তু যারা নাকি শুধুমাত্র দাড়ি টুপির রাজনীতি করে, তাদের কাছে এই মোস্তফা সারোয়ার ফারুকী, যদিও আমার কাছে মোস্তফা সারোয়ার ফারুকী একজন রাইট অফ সেন্টার পারসন, কোনোভাবেই ধর্মনিরপেক্ষ মানুষ নন তিনি, কারণ আমি ওনার অনেক স্ট্যাটাস দেখেছি, কিন্তু এই ব্যক্তিটাও গ্রহণযোগ্য না আজকের এই ইসলামী বিপ্লবীদের কাছে। সো এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু সেই কট্টর পাত্রকে সমর্থন করতে পারে না, কিন্তু তারা ধর্মকে ভালোবাসে। অনেকে কালচারাল মানে রিলিজিয়নটাকে কালচারাল পর্যায়ে মানে কালচারালি রিলিজিয়াস ওই রকম আর কি, যে তারা বাংলাদেশের আবহমান সংস্কৃতিকে তারা ধারণ করে, বাঙালিকে ধারণ করে, ধারণ করে, ৭১-কে ধারণ করে, ৭ই মার্চকে ধারণ করে, জয় বাংলাকে ধারণ করে, বঙ্গবন্ধুকে ধারণ করে, তারপরেও তারা তাদের ধর্মটাকে ভালোবাসে। কিন্তু এই বিপ্লবীদের কাছে কিন্তু তারা নিরাপদ নয়। আপনি মুজিববাদকে সমর্থন করলে, আপনি বাঙালি জাতীয়বাদকে সমর্থন করলে, ৭ই মার্চকে সমর্থন করলে, ওই যে তুগরিল ভাই বলে গেছেন যে আওয়ামী মুসলিম লীগ থেকে ওই যে মুসলিম বাদ দিয়েছে, আপনি যদি সেটার সাথে একমত হন, then you are not a good Muslim. আপনার ওই জায়গাটাও আপনাকে তারা আক্রমণ করবে। You are not Muslim enough. Exactly. Thank you. Understand? That is going to be the defining moment for Bangladeshi politics right now. এই পার্টি, এই যে সাইলেন্ট মেজরিটি, যারা নাকি এই বোধোদয়টা, চেতনাটা ধারণ করে, তারা কি বাংলাদেশে টিকে থাকতে পারবে কিনা? তাদের কাছে তো ওই যে ওই 7.629, হ্যাঁ, তাদের কাছে তো কোনো কিছু নাই, তারা তো মারামারি, তারা সংসার নিয়ে ব্যস্ত আছে। কিন্তু যারা নাকি মনে করে যে মরলে শহীদ বাঁচলে গাজী, তাদেরকে থামানো তো সম্ভব না। আপনার খালিস্তানের কথা চিন্তা করেন, 1% খালিস্তানি পন্থী, 2% খালিস্তান পন্থী, সেইখানে ম্যাক্সিমাম লোক ভালো, 98% তারা ভারতে থাকতে চায়, সেই 2% তো অনেক প্রবলেম করে। এবং আমরা দেখেছি কি পরিমাণে পাঞ্জাবে সমস্যাগুলি হয়েছিল। তো সেই রকম এই যে এই জনগোষ্ঠীটা 1% সারা দেশের 90% মানুষকে মানে তাদের মতামতকে গলা চেপে ধরবে, এইটা কিভাবে পরিত্রাণ পাবে? এবং সেই
সেই পরিত্রাণ পাওয়ার কিন্তু এখন কথা বলা শুরু করছে বিএনপির কাছ থেকে, কিন্তু আমরা সেই কথাগুলি শুনতেছি এখন যে তারা ভয় পেয়ে যাচ্ছে, নেক্সট টাইম তো বিএনপিও যথেষ্ট মুসলমান না। দিস ইজ বাংলাদেশ সেই দিকে ধাবিত হচ্ছে না। আমার বক্তব্য হচ্ছে যে আমরা একটা মিক্সড জনসংখ্যার দেশে বসবাস করি। সেখানে রেডিকেল যেমন আছে, লিবারেল আছে, আপনার সব ধরনের মানুষ নেই আমাদের বসবাস। তো যেখানে সব ধরনের মানুষের মধ্যে মাত্র একেবারে %- কিছু মানুষ বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে একটু উল্টো পথে হাঁটতে চাইছে বা চেষ্টা করছে, কখনোই তারা সফল হননি। তবে আসার কথা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি বা স্বাধীনতা বিরোধী দল বাদ দিলে আর যে মানুষগুলো আছে তাদের সংখ্যা তো বেশি, নিরঙ্কুশ। তো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ মানুষের ইচ্ছার বাইরে এই ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি কি খুব একটা সফল কাম হবে বলে আপনারা মনে করেন? কি বলেন দস্তগীর জাহাঙ্গীর? দাদা অসংখ্য ধন্যবাদ। আবার প্রথমেই আমাদের একটি বিষয়ে খুব ভালো লাগছে যে আমরা ইন্টারেক্টিভলি ইয়াটা করছি, কথাগুলো বলছি। পিকেদা যে কথাটা বললেন, দাসদা যে কথাটা বললেন, সেটাকে আমি ইকো করে বলছি যে বাংলাদেশের প্রেক্ষিত, বাংলাদেশের ইতিহাস, ভারতবর্ষের যেই ভারতবর্ষের আজকের রাজনৈতিক ভারতবর্ষ, এর সাথে দিন রাত এটা সম্পৃক্ত। আমাদের যে কোনো ধরনের ভালো জিনিস ভারতের জন্য ভালো হয় এবং ভারতের যে কোনো জিনিস আমাদেরকে ইনফ্লুয়েন্স করে, এটা ওতপ্রোতভাবে যুক্ত এই দুইটি দেশ। এটার বাইরে যদি এই বক্সের বাইরে বের হয়ে যদি আমরা কথা বলি, সেখানেই সংঘর্ষ হয়। সংঘর্ষটা হলো যে আমাদের বাংলাদেশ কখনোই আফগানিস্তান হবে না, কারণ আফগানিস্তান হলো আমাদের বাংলাদেশ, এই যে ইয়া হবে না, এই তুর্কমেনিস্তান হবে না, উজবেকিস্তান। নরম মাটির দেশ বাংলাদেশ, এটি হতেই পারে না। কারণ সেসবগুলো হলো মানে এটার মৌলিক কারণ না। আমি শুধু এমনি আপনার মতনই বলছি যে আমরা আমাদের একপাশে সমুদ্র বা বঙ্গোপসাগর, আমাদের নামে সাগর, এবং আমরা আমাদের পলিমাটি, আমাদের বৃষ্টি, আমাদের মাছ, আমাদের গাছপালা, আর সেসবগুলো শুষ্ক মানুষ, শুষ্ক পরিবেশে তাদের মেন্টালিটি, তাদের খাদ্য, এই সমস্ত বিষয়ই আলাদা। এবং তাদের বাংলাদেশের এই মানুষের উপর, বাংলাদেশের জনগোষ্ঠীর উপরই আমাদের আস্থা। কিন্তু যে প্রশ্নটি আপনি করেছিলেন, যদি আপনি আমাকে আবারও প্রশ্নটি উত্থাপন করেন তাহলে আমি বলতে সুবিধা হয়। দাদা, আপনি যেটা জানতে চেয়েছিলেন, আপনি যদি আবারও বলেন। আমি জানতে চেয়েছি সেটি হচ্ছে আমাদের এই মিক্সড জনসংখ্যার মানুষ, বিভিন্ন জাতি গোষ্ঠী, আপনার আদিবাসী, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নানান মানুষ, এবং দলগত ভাবেও আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট, ছোট ছোট অনেক দল, সব দলগুলো যদি আপনি স্ক্রুটিনাইজ করেন, আপনি কত সংখ্যা, কত % লোক পাবেন যারা এরকম ফ্যানাটিক বা যারা শুধু ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে একটা দেশের নাম বদলাতে চান। এবং আমাদের মধ্যে যে একটা সুন্দর বাগান, যে বাগানকে সমৃদ্ধ করে ভ্যারাইটিস ফুল, সেই ভ্যারাইটিস ফুল দিয়ে যে বাগানটি রচিত হয়েছে ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে, সেই মুক্তিযুদ্ধের অনেক মানুষ বলিদান দিয়েছে, অনেকের আত্মত্যাগ আছে। ইভেন যে আমাদের বন্ধু রাষ্ট্র ভারত প্রতিবেশী, তাদেরও ৪০,০০০ সেনার রক্তের বিনিময়ে আমাদের রক্ত তো আছেই। যে প্রতিটি রক্তের কি মূল্য নেই? রক্তের প্রতি আমাদের এই পলিমাটির দেশের গণমানুষ কি শ্রদ্ধা বা সহানুভূতি, কোনোটাই ভালোবাসা কোনোটাই থাকবে না? অবশ্যই আছে। যেই ক্ষুদ্র জনগোষ্ঠী, যে ক্ষুদ্র ক্ষুদ্র দল, ক্ষুদ্র চিন্তা চেতনার মানুষ, অনগ্রসর পশ্চাৎপদ মানুষ, তারা তো কখনোই বিজয় হবে অন্তত আমি বিশ্বাস করি না। সেই জায়গায় আমি আপনার মতামত চাই। আপনার কি দৃষ্টিভঙ্গি, আপনার প্রেডিকশন কি? অসংখ্য ধন্যবাদ সুভাষদা। আমি আবারও ওই রেফারেন্সটাই টেনে বলবো যে পিকে দাসদা কিন্তু এই কথাটা এখানে আমাদের সামনে তুলে ধরলেন যে পাঞ্জাবের যে স্বাধীন খালিস্তানের পক্ষের তাদের 1 থেকে 2% মানুষের সেখানে সাপোর্ট, সেখানেও কত বড় ধরনের ক্রাইসিস সবসময় আমরা দেখে যাচ্ছি, এবং এটা নিয়ে আন্তর্জাতিক ক্রাইসিসের তৈরি হয়েছে কানাডার সাথে ভারতের। আমরা এখন সবসময় দেখছি বিষয়টা। কিন্তু বা একটা সৌভাগ্যের এবং সুখবর হলো বাংলাদেশের
রেডিকাল বাংলাদেশকে ইসলামী ইরানিয়ান রেভুলেশন ঘটানোর মতন সাপোর্টার বাংলাদেশে ইভেন নট 0.5%, এটা 0.0, কারণ 18 কোটি মানুষের 1% যদি হয় তাহলে এটা একটা বিরাট সংখ্যা হয়ে দাঁড়াবে। এটা কিন্তু ওরাও জানে, কিন্তু মৌলিক বিষয়টা হলো তারা যে টেকনিকটা, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র পকেটগুলো, সন্ত্রাসী জঙ্গি পকেটগুলো, যারা ট্রেইনড আউটসাইড থেকে, যারা ট্রেন হয়ে আসে এবং ট্রেনিং নিয়ে আসে, যে বাংলাদেশের অস্বাভাবিক অস্থিতিশীল করে তোলা এবং মানুষকে বিপথে নিয়ে যাওয়া, সেটার একটা প্রকৃষ্ট উদাহরণ কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে, কোটা বিরোধী আন্দোলনের কথা বলে তারা মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে কিন্তু সত্যি সত্যি কিছু মানুষকে, ইস ইভেন লেস দেন 0.5% অফ টোটাল বাংলাদেশি পপুলেশন, কারণ বাংলাদেশে 1% পপুলেশন হলে তো আপনি জানেন এটা কত বড় গোষ্ঠী। এই একটা অংশকে কিন্তু তারা সেদিন বুঝাতে সক্ষম হয় যে রাস্তায় নেমে আসতে হবে, কারণ আপনাদের স্বাধীনতার, আপনাদের মৌলিক স্বাধীনতা যেটা হলো ফ্রিডম অফ ইউর অপিনিয়ন, সেটা বন্ধ হয়ে যাচ্ছে, ছাত্র খুন করা হচ্ছে এবং মানুষ খুন করা হচ্ছে, অতএব আপনাদের অধিকারের জন্য মানুষ রাস্তায় নামুন। আমরা শুধু কোটা বিরোধী আন্দোলন করেছিলাম, আমরা শুধু বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম, কিন্তু এটা দাদাও বলেছেন, আমিও বলছি, আমরা সকলেই জানতাম যে এইটার একটা মাস্ক পরিয়ে দিয়ে এটা ইসলামী আন্দোলনের মানুষ, যেহেতু বাংলাদেশের মানুষেরা যাত্রা গান পছন্দ করে, এটা তার মন থেকে মুছে ফেলতে পারা যাবে না। এটা আপনি যতই আইন দ্বারা বন্ধ করেন এটা বন্ধ হবে না। অতএব বাংলাদেশের মানুষদেরকে এই বিভ্রান্ত করে যে বিষয়টা করানো হলো, এখন কিন্তু যারা সেদিন লাল হয়েছিলেন, লাল বাহিনী, লাল ঝান্ডা উঠিয়েছিলেন, যে সকল ছাত্ররা মনে করেছিলেন যে এখানে শুধু সরকারের বাহিনী খুন হচ্ছে, এখন এটা প্রতীয়মান যে এটা তো মিটিকুলাসলি প্ল্যান করে, স্পেশাল অস্ত্র ব্যবহার করে এবং এই খুনিদেরকে ব্যবহার করে খুন করে রাষ্ট্রকে উত্তেজিত করা হয়েছে, মানুষের সহানুভূতি নেওয়া হয়েছে। কিন্তু সুসংবাদটা হলো এই, বাংলাদেশের মানুষ এটা ধীরে ধীরে এখন আবার বুঝতে পারছে যে তারা কারা। তারা এখানে একটা ইসলামী প্রজাতন্ত্র বা রেডিক্যাল ইসলামী প্রজাতন্ত্র কায়েমের প্রচেষ্টায় আছে, 71কে তারা মুছে দিতে চায়। অতএব সেটা না আমি এখানে একটু ইন্টারাপ্ট করি, প্লিজ ডোন্ট মাইন্ড, আমি একটু ইন্টারাপ্ট করি। কিন্তু যে আন্দোলনটি শুরু হয়েছিল, সে আন্দোলনটি তো সঠিক ছিল, হ্যাঁ, সেই আন্দোলনের ভিতরে কিছু চোর ডাকাত ঢুকে গেছে, তার মানে আন্দোলনটাকে তো আপনি ম্লান করতে পারেন না। আন্দোলন অবশ্যই সঠিক ছিল, তাদের দাবি দেওয়া সঠিক ছিল এবং তারা পরিবর্তন চাইতেই পারে সরকারের, এটি অন্যায় কিছু না। প্রশ্ন হচ্ছে যে পরিবর্তন চাওয়ার মাঝখানে আন্দোলনকারীরা, যেই আন্দোলনকারীদের কথা বলতেছেন, তাদের যেই দাবি দেওয়া ছিল, এই আন্দোলনকারীরা কারা? তারাই এখন সরকারে আছে এবং তারা এই সরকারটাকে সেই ইসলামী বিপ্লবের দিকে ধাবিত করতেছে। সুতরাং তারা যতই সুগার কোটিং করুক তাদের ইস্যুটাকে, তাদের ক্যারেক্টারটা দেখেন। মাহফুজ আলম, তার বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল এবং এই মাহফুজ বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি, বঙ্গবন্ধুর ছবি নামিয়েছে, নিজে দুর্বৃত্ত। একটা সরকারের শপথ নিয়ে সংবিধানে লেখা আছে যে বঙ্গবন্ধুর ছবি সকল অফিসে থাকতে হবে। সেই দুর্বৃত্ত সেই সংবিধানের শপথ নিয়ে নিজের হাতে, এটা কিন্তু কাউকে অর্ডার দিয়ে না, কোনো কারো কাছে নিজের হাতে ছবি সরাইছে সে। হি ইজ স্টিল এ দুর্বৃত্ত, হি ইজ নট এ পার্ট অফ দি গভর্নমেন্ট, হি ইজ এ। না দাদা, সরি আমরা এই শব্দটা ব্যবহার, আসিফ মাহমুদ কালকেও বলেছে যে আমরা সশস্ত্র আন্দোলনের ডাক দিয়েছিলাম, সে স্বীকার করেছে। সশস্ত্র আন্দোলন, ছাত্রদের হাতে কলম থাকার কথা, তারা অস্ত্র পাইল কোথায়? তার মানে সশস্ত্র আন্দোলনটা কেমনে হইল? তার মানে অস্ত্র, গোলা বারুদ তাদের কাছে আগেই মজুদ ছিল। সো দিস ইজ টোটালি বোগাস একটা আন্দোলন আমি বলবো। আমি জানি আপনি সেনসিটিভ ইস্যুতে কথা বলতে পারবেন না, বাট দিস ইজ দ্য ফ্যাক্ট। না, আমরা এইদিকে না যাই, আমরা আমাদের লাইনেই থাকি। কি হচ্ছে, কি করেছে, কি বলেছে, এগুলো একদিন অবশ্যই যখন গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবেন তারা বিষয়টা দেখবেন, লুক আফটার করবেন। আমরা ওইভাবে আজকের এই আমাদের প্রসঙ্গের বাইরে যেতে যাচ্ছি না, আমরা ওই প্রসঙ্গে থাকতে চাই। পজিটিভ একটা প্রসঙ্গে নিয়ে যে আলোচনায় আছি,
এবং সেখানে থেকে আমরা একটা সুন্দর এক্সিট চাই। সেটা হচ্ছে যে আমরা অতীতের যত ভুল ত্রুটি এবং রাজনৈতিক সরকার ছাড়া কখনোই দেশের উন্নতি, সমৃদ্ধি, উন্নয়ন কোনোটাই হবে না। সেই রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসবে এবং সুন্দরভাবে নিরপেক্ষ একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে। সেই পথে যেতে হলে বিএনপি ক্ষমতায় আসুক, আওয়ামী লীগ আসুক, যেই দলই ক্ষমতায় আসুক, সেই সকল দলের সাথে আমাদের প্রতিবেশী সকল রাষ্ট্রের সুসম্পর্ক থাকুক, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা আলোচনায়, ওই দৃষ্টিভঙ্গির ভিতরে থেকে আলোচনাটা শেষ করতে চাই। কে কি ভুল করলো, কে কোথা থেকে কার বঙ্গবন্ধুর ছবি সরিয়েছে, এই বিষয়টি জনগণ দেখেছে। জনগণের প্রতিক্রিয়া অনেক সাংবাদিক বলেছেন। যেমন মনে করেন, আমরা মনে করি আমরা যারা অনেকে অনেক কথা বলতে পারি না, সেই কথাগুলো কিন্তু আমাদের প্রতিনিধি হিসাবে ধরেন মাসুদ কামাল, তারপরে গোলাম মালো রনি, এই রকম সাহসী সাংবাদিক তারা কিন্তু বলে যাচ্ছেন। অতএব এই কথাগুলো কেউ বিশ্বাস করবে কি করবে না, এটা জনগণ বিচার করবেন আগামীতে কোনো নির্বাচন আসলে। আমরা ব্যক্তিগতভাবে কাউকেই, আমরা যে যা কর্ম করবে কর্মফল ভোগ করবে। আমরা এই জায়গায় থেকেই আমরা আমাদের আলোচনার ওই পয়েন্টটা, যেই পয়েন্ট নিয়ে আলোচনার বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা এসেছি, সেটি হচ্ছে আমাদের বিএনপি সেকেন্ড লার্জেস্ট রাজনৈতিক দল, এবং যেই দলের সঙ্গে আওয়ামী লীগের একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হয়, এই এপি টু পিট। অতএব আমরা ভরসা করতে পারি এমন গ্রহণযোগ্য দলের মাধ্যমে আমাদের দেশটা আবার সুপথে, সঠিক পথে আবার আমরা ফিরে যাই। সেই ভাবনা থেকেই আমরা আজকে আলোচনাটা সীমাবদ্ধ রাখতে চাই। এই প্রসঙ্গে দস্তগীর জাহাঙ্গীর, আপনি কি বলবেন? অবশ্যই দাদা, অসংখ্য ধন্যবাদ। আমি আমাদের এই নিউজ 24 ওয়েবসাইটে তো আজকে আমি যেহেতু এটার ইউএস ব্যুরো চিফ, সেই অনুসারে আমরা প্রায় 10 বছর ধরে বা অনেক বছর ধরে এখানে আলাপে আসি। আমরা জানি সেই সময়গুলোতে অন্ততপক্ষে আপনার মুখ থেকে, এবং এখানে পিকে দাসদাও রেগুলার উপস্থিত থাকতেন, আমরা কিন্তু কোনো বিষয় নিয়ে আলাপ করতে শঙ্কিত বোধ হতাম না, শঙ্কা ছিল না। অতএব অবস্থানটা যে কতটুকু পরিবর্তন এটা এখনই বোঝা যাচ্ছে। তবে একটি আশ্বাসের কথা দিতে পারি, বাংলাদেশের প্রেসের উপর যে ধরনের আঘাত এখনো পর্যন্ত চলমান, সেই সকল নিয়ে আমি সহ বিশ্বের, যেমন অ্যাসোসিয়েট প্রেসের ব্যুরো চিফের ক্রেডেনশিয়াল কার্ড বাতিল করা হয়েছে, সেটাও কিন্তু স্টেট ডিপার্টমেন্টে উঠেছে। অতএব আমরা কিন্তু সক্রিয়ভাবে লক্ষ্য রাখছি বাংলাদেশে কি হচ্ছে, আমাদের সংবাদের প্রেসের স্বাধীনতা নিয়ে। আমরা মুক্ত কথা বলার অধিকার চাই, এবং এটাতে বাধাগ্রস্ত যদি হই তাহলে আমরা বিশ্ব দরবারে সেটা সর্বদাই তুলে ধরবো, এবং 24 নিউজ ওয়েবসাইটের কথাও তুলে ধরার জন্য আমরা সমস্ত সময় প্রস্তুত। বাংলাদেশের যে সকল মানুষেরা, যে দুইজনের নাম আপনি উল্লেখ করলেন, তারা যদি সমালোচনা করতে পারে তাহলে আমরা করতে পারবো না কেন? আমরা অবশ্যই সমালোচনা করতে পারবো, এবং মেটিকুলাসলি প্ল্যান করে যিনি ক্ষমতা দখল করেছেন ডক্টর ইউনূসও এখানে আমেরিকাতে উপস্থিত থেকে গত সেপ্টেম্বর মাসে বারবার বলেছেন, প্রেস ইজ ফ্রি, press freedom is free, everybody can tell us anything, everybody can ask us anything, criticize. বাংলায় উনি বলেছেন সমালোচনা করুন, সমালোচনা করুন, সমালোচনা করুন। অতএব আমরা যে কথা বলতে পারছি না, হ্যালো বাংলাদেশে যারা সরকার পরিচালনা, আপনাদেরকে লক্ষ্য করে বলছি দস্তগীর জাহাঙ্গীর, আমরা তো কথা বলতে পারছি না। কেন পারছি না? কথা বললেই তো আপনারা আমাদের খুঁজে বের করেন। আমার পেছনে যে গোয়েন্দাগিরি হচ্ছে সেটাও তো আমার ইতিমধ্যে সব জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে সংবাদ। বিষয়টা এটাই যে হ্যাঁ, আপনাদেরকে শুনতে হবে, আমরা সমালোচনা করবই, কারণ ইসলামতন্ত্র বাংলাদেশে কায়েম করতে আমরা দিব না। কারণ বাংলাদেশের 90% মানুষ ধর্মভীরু মুসলমান, কিন্তু বাংলাদেশ একটা ধর্মনিরপেক্ষ দেশ, এবং সেটার ভিত্তিতেই আপনারা এই বাংলাদেশে এখন যারা নবীন প্রজন্ম, আপনাদের বাপ দাদা, আপনাদের গার্ডিয়ানরা এই বাংলাদেশের জন্য অস্ত্র ধরেছিলেন করার জন্য নয়, এখানে ইসলামী শাসন কায়েমের জন্য নয়, এখানে বাঙালি শাসন কায়েমের জন্য, আমার শাসন কায়েমের জন্য, ভালোবাসার শাসন কায়েমের জন্য। অতএব আপনারা প্রতিরোধ গড়ে তুলতেই হবে, এটাই হলো মৌলিক কথা। প্রতিরোধ কিন্তু সরকারের বিরুদ্ধে প্রতিরোধ নয়, কারো বিরুদ্ধে প্রতিরোধ নয়। যারা আজকে সরকারে তারাও বাঙালি, তারা জাস্ট তাদের যে কাজ
সেই কাজটা তারা করুক, সেই কাজটার কিন্তু একটু আগে দাদা বলছেন, কিন্তু আমাদের দেশের সংবিধান অনুসারে যখন আমি শপথ করি তাহলে সংবিধানকে মানি, আর যদি সংবিধানকে না মানি তাহলে সংবিধান বাতিল করি বা সংবিধান স্থগিত করি, মার্শাল ল জারি করি। আপনারা সংবিধান মানছেন আবার বলছেন প্রেসিডেন্টকে বের করে দিতে, এটা আপনার অদ্ভুত। মানে বিষয়টা তো আপনারই আপনাদের ইয়ে করছেন, এভাবে হাত তুলে শপথ করেছেন তো সংবিধান, সেই সংবিধান। আরেকটি কথা বলি, ডক্টর ইউনূস কিন্তু বলেছেন, দস্তগীর জাহাঙ্গীর, ডক্টর ইউনূস কিন্তু বলেছেন যে তিনি অনেক সমালোচনার পরে তিনি কিন্তু তার অবস্থান পরিবর্তন করেছেন। এটা একটা ভালো দিক আমি মনে করি। ডক্টর ইউনূস বলেছেন যে অনেক ক্ষেত্রে অনেক ভুল ধরিয়ে দেওয়ার কারণে তিনি ওই জায়গা থেকে সরে এসেছেন। ওয়েল, চমৎকার। এবং আমরা এটাও দেখছি যে আমরা তো জুজুর ভয়ে অনেক কথা বলতে পারছি না। সিচুয়েশন মানে দাদা সরি, আপনি পরিচালনা করছেন, বেয়াদবি নেবেন না। আপনাকে আমি প্রশ্ন করি, আপনার উপর কি কোনো প্রেসার আছে সরকারের পক্ষ থেকে? না 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 না, মোটেও না। না আমি সেটাই বলতে চাচ্ছি যে আপনার মাসুদ কামাল আর গোলাম মাওলা রনি যেভাবে প্রকাশ্যে উন্মুক্ত আলোচনা করেন, সমালোচনা করেন, আমরা কেন করি না? আমরা করলে তাদের যদি কিছু না হয় আমাদেরও কিছু হবে না, কিন্তু একটা জুজুর ভয় কাজ করে। সেই জুজুর ভয়ের জন্য তো আমি রেসপন্সিবল। রাইট, কি বলছেন পিকেদা? আমি বলছি যে গোলাম মাওলা রনি এবং মাসুদ কামাল যদি এই স্টাইলে সমালোচনা করতে পারেন, এটা তো আমরা কেন করি না? পিকেদা উত্তরটা কি দিলেন সেটা শুনতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি দিলেন সেফ সাইডে থাকতে চাই, জুজুর ভয় বলছে না, উনি জুজুর ভয় পাচ্ছেন। আপনার নিশ্চয়ই মনে আছে সেই চার্চিলের বিখ্যাত উক্তি যে অনলি থিং ইউ হ্যাভ টু ফিয়ার ইজ ফিয়ার, তাই না? ওই আপনার একমাত্র ভয়ের জিনিস হলো ভয়, আর কিছুই না। এটাকে আপনি ভয়টা না পাইলেই হইলো না। না না, সেটাই আমরা প্র্যাকটিস করছি। না আমি বলতে চাই, যেহেতু আপনি আমাদের মাঝে সবচেয়ে সিনিয়র সাংবাদিক, যেহেতু সরকারের পক্ষ থেকে আপনার উপর প্রেশার নেই, অতএব আমি যদি বলি যে না এটাকে আমরা বিশ্ব দরবারে নিয়ে যাব, সেটাও নয়, কারণ আপনার উপর কোনো প্রেশার নেই। আর অন্যান্য সাংবাদিকরা যে ধরনের বলতে পারছেন এবং সেটা উনি গ্রহণ করছেন, দেখছেন, পরিবর্তন করতে আমরা সেটা বলতে চাই। এবং আপনি যে দুইজনের কথা বলছেন, একজন তো প্রবীণ সাংবাদিক, তিনি কিন্তু সম্বন্ধে একদম বলেছেন যে উনি শপথ ভঙ্গ করেছেন, একদম শপথ। সংবিধান অনুসারে আপনি শপথ করে সেই দাদাও একটু আগে, মানে পিকে দাদাও একটু আগে কিন্তু তুলে ধরে তো এটা নামাতে পারি না। বঙ্গবন্ধুকে না মানতে হলে তোমাকে তো, আপনাদেরকে বলছি যারা ক্ষমতাসীন, আপনারা শপথ করেছেন বাংলাদেশের সংবিধান অনুসারে, অতএব এই শপথ আপনাকে রক্ষা করতে হবে। আরেকটা ওয়ে আছে, সেটা হলো আপনারা সংবিধান বাতিল করে দেন, আপনারা ঘোষণা করেন, আপনারা বলেন কেউ টকশো করতে পারবে না। কিন্তু দেখতে পাচ্ছি তো কোনো ৭১-এর পক্ষের কাউকেই তো কোনো টকশোতে নেওয়া হচ্ছে না। এটা দেওয়া এটাও তো তারা সকলে জুজুর ভয় দেয়। আমি যে সাংবাদিকতা করি স্টেট ডিপার্টমেন্টে, সেটা সবাই নিউজ করে, কিন্তু আমার নাম কেউ নিচ্ছে না। রাইট, ইন্টারেস্টিং। প্রথম আলো আমার নিউজটা ভালো করেই করলো। যদি তোমার এই নিউজ করতেই হয়, হ্যালো প্রথম আলো মতি ভাই, তাহলে আমি দস্তগীরের নাম তো কে না জানে। তাহলে ট্যাগ দিয়ে দেওয়া হবে। এই যে আজকে আপনি একটা নিউজ দেখেছেন হয়তো, এখন ওই যে যারা হাসপাতালে আহত হয়েছে, যারা বলতেছে আমরা সুচিকিৎসা পাচ্ছি না এই আন্দোলনের কারণে, এখন তাদেরকে নাম দেওয়া হয়েছে আহত লীগ। ঠিক আছে, আহত লীগ বলা হচ্ছে যে তারা আসলে তারা আন্দোলনকারী না, তারা ছাত্রদের হাতে মার খেয়ে তারা হাসপাতালে এখন আছে। এবং তার মানে তাদের যে এতদিন বলে আসছে হাজার হাজার মানুষ আহত হয়েছে, তাহলে এগুলি সব ভুয়া। তার মানে তাদের হাতে মার খেয়েছে আজকে যারা আহত, তারা ছাত্রলীগ ছিল, তারা মার খেয়েছে। তার মানে তাদের যেই হাজার হাজার আহত, মানে জিনিসগুলো আপনারা চিন্তা করে দেখেন। আপনি যেইটাই বলবেন, আনসারদেরকে বলবেন আনসার লীগ,
রিক্সাওয়ালাদেরকে বলবেন রিক্সাওয়ালা লীগ, এই যারা আহত ছাত্ররা এই আন্দোলনের সময় তাদেরকে বলবেন আহত লীগ, এখন এই তুকরিল ভাইকে বলবেন যে সাংবাদিক লীগ। না, আমি 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 বিষয়টাকে হালকা করতে যাচ্ছি না মিস্টার পিকে দাস, আমি বলতেছি দিস ইজ হাউ দিস গভর্নমেন্ট ইজ ফাংশনিং। দিস গভর্নমেন্ট ইজ টোটালি ব্যর্থ, এবং যখনই কোনো প্রশ্ন আসতেছে তখনই আপনাকে লীগের মধ্যে জড়াই দিতেছে। দ্যাট ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং। সেইগুলি সমালোচনা করেন, সেইগুলো সমালোচনা করবেন। গভর্নমেন্ট তো বলছে যে আপনারা এগুলো তুলে ধরেন। যেমন আমি একটা রেফারেন্স দিতে চাই, আজকে আমি একটা স্টোরি করেছি, জহুর আলী আপনার ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে সে এখন হসপিটালাইজড। এখন সে একটি মামলা করেছে, পুলিশ মানে বন্দুক থেকে তাকে গুলি করেছে, তার বড় ভাই মামলা করেছে শুধু ওই পুলিশের বিরুদ্ধে। অথচ ওই পরিবার জানেও না জনৈক এক সাংবাদিক, তার পরিচয়টা সাংবাদিক বলেছে, সে নিজে লাইভে এসে, আমি স্টোরিটা করেছি, সে 299 জন লোককে সে আসামি করেছে, করে তাদের কাছ থেকে টাকা উঠাচ্ছে ব্ল্যাকমেলিং করে, যে তুমি টাকা দাও মামলা উইথড্র করবো। ইতিমধ্যে নাকি সে কোটি টাকা কামিয়ে কানাডা পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেই নিউজটা আজকে আমি করেছি। এখন প্রশ্ন হচ্ছে যে তাকে তো যারা আন্দোলন করেছে তারা তো এই জন্য রেসপন্সিবল না। এই যে স্টুপিড যে নাকি সাংবাদিক পরিচয়ে এই 2 নম্বরিটা করেছে, এরকম 2 নম্বরিদের কারণে তো অনেক মহৎ কাজ নষ্ট হয়ে যায়। আজকে যারা আন্দোলন করেছে মহৎ উদ্দেশ্য নিয়ে, এখন এই সমস্ত স্টুপিড ঢুকেই তো এই আন্দোলনের যে মূল আদর্শ, মূল ভিশন সবকিছু ধ্বংস করে দিচ্ছে। আমি এই জায়গায় এই লাইনেই থাকতে চাই। আন্দোলন অবশ্যই মানুষের কল্যাণে হওয়া উচিত, এবং যারা আন্দোলন করে একটা ভিশন নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে করেন, সেটি ভালো কি মন্দ এটা কর্ম দেখে আমরা পরে জাস্টিফাই করি। প্রশ্ন হচ্ছে এই যে লোকটা, জহুর আলীর আপনার এই ভিকটিমকে পুঁজি করে 1 কোটি টাকা কামিয়েছে, সেই ব্যাপারে সরকার পদক্ষেপ নিক, এই কথাগুলো আমরা বলতেই পারি। এটা তো আমাদের অপরাধ হবে না একজন সাংবাদিক হিসাবে, কি বলেন? অন্ধ হলে প্রলয় বন্ধ হয় না। আপনি যতই দেখতেছেন যে এই আন্দোলনটা ভালো উদ্দেশ্যে ছিল, আমরা তো দেখতেছি এই আন্দোলনের নেতা কারা, এবং নেতাদের কাজ দেখে আমরা ওইটা সারমাইজ করতে পারতেছি যে এই আন্দোলনের উদ্দেশ্য ভালো ছিল না। এই আন্দোলনের উদ্দেশ্য ছিল সরকার পতন, ইসলামী বিপ্লব। দেয়ার ওয়াজ নাথিং এলস। একটি ক্ষুধার্ত হিংস্র বাঘ যখন একটি হরিণ শাবককে আদর করে, হ্যাঁ, স্নেহ করে, তার অর্থ কি? আমাদের মৌলিক কথাটাই হলো যে বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি, সেখানে আইনের শাসন নেই, সেখানে বাংলাদেশের মানুষ নিরাপত্তাহীনতায় আছে, এবং বাংলাদেশে মাইনরিটি সহ মেজরিটি মুসলমান বহু পরিবার আক্রান্ত, তাদের ব্যবসা জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে বাড়ি দখল হচ্ছে, খুন হচ্ছে, এসবগুলোর উপর সরকারের নিয়ন্ত্রণ নেই। কথাটা এখানে আসেন, সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। কারণ বলে কি যে আমরা সাধারণ ছাত্র জনতা বলে একজনকে টার্গেট করে তাকে অত্যাচারিত করা হয়, তার কাছ থেকে টাকা আদায় করা হয়, তার ব্যবসা দখল করা হয়, তারপর তাকে আবার পুলিশের বা আর্মির হাতে তুলে দেওয়া হয়, সেই আর্মি তাকে আবার পিটিয়ে জেলে পাঠায় বা হত্যা করে ফেলে। এটি তো মানুষ সবসময় করেন। এই বিষয়টিকে যে প্রশ্ন দিচ্ছেন, এই মুহূর্তে আমি বলতে পারি, এই মুহূর্তে বর্তমান সিচুয়েশনে এই বিষয়টা অনেকটাই কমে এসেছে, এটা স্বীকার করতে হবে। কারণ এই বিষয়টা আগের মতো নেই। ডক্টর ইউনূসকে যখন নিউ ইয়র্ক টাইমের সাংবাদিক প্রশ্ন করলেন, উনি প্রথম অস্বীকার করলেন, আবার প্রশ্ন করলেন, অস্বীকার করলেন, তৃতীয়বার ওই সাংবাদিক নাছর বান্দাস বললেন আমাদের কাছে কিন্তু অনেক রিপোর্ট রয়েছে, আপনার সরকার এটার যদি কি করছেন। উনি কিন্তু বললেন এটা অতিরঞ্জিত সংবাদ। বাংলাদেশে 18 কোটি মানুষের দেশে যে প্রতিদিন, তাহলে কি সব মিথ্যা? এই ভিডিওগুলো যে হাজার হাজার ভিডিওগুলো যে প্রতিদিন আসছে এখনো দখলদারিত্বের, তো সরকার তো উস্কানি দিচ্ছে যে একটু ইয়ার পর এখন আনন্দের সময় একটু মানুষের ইয়ে হবে। আর স্পেশালি
ইয়ে করা ন্যারেটিভ, ওই কথার মধ্যে ওইটা বলা যে সাধারণত হিন্দুদেরকে মনে করা হয় তারা আওয়ামী পন্থী, অতএব যারা আওয়ামী পন্থী তাদের তো একটু ক্ষতি হবে। এই কথাটা সরকারের প্রধান বলেছেন, ঠিকই এটি বলেছে স্বীকার করা। এবং এটার জন্য তো ওনাকে তো ওনার অফিস থেকে তো ন্যারেটিভ ইয়ে আসা উচিত ছিল, এক্সপ্লেনেশন আসা উচিত ছিল যে আমরা সাংবাদিকেরা ভুল বুঝলাম, মিথ্যা কথা, টার্মিনোলজি ভুল, এটা বলা হয় নাই, সরকার এরকম, সরকার আমি এমনকি যুদ্ধে যখন একটা দেশ আরেকটা দেশকে আক্রমণ করে দখল করে তখনও ইন্টারন্যাশনাল আইন অনুসারে তাদেরকে আপনি অত্যাচার করতে পারবেন না, মারতে পারবেন না, গুলি করতে, তাদেরকে প্রোটেকশন দিতে হবে। আর আমরা তো নিজের দেশের উনি কি জানি প্রি প্ল্যান করে এটাকে দখল করলেন, দখল করে উনি একটা পক্ষকে হত্যা করতে উৎসাহিত যোগান দিচ্ছেন, সেটা কেন আমরা বলতে পারবো না? সেটা আমরা বলতে পারবো না কেন? তো ওনাকে তো প্রথম শব্দটাই বলতে হবে, এই বাংলাদেশ সকলের এবং কোনো মানুষকে কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না। এই জন্য তো আমাদের বিচার ব্যবস্থা রয়ে গেছে। বিচার ব্যবস্থা আপনি পুলিশ দিয়ে বা নিজেরা ধরে নিয়ে গিয়ে কোর্টে ওঠান, সেই কোর্টে আপনার পক্ষের কোনো আইনজীবী উঠালে তাকেও আপনার আক্রমণ করে মারছেন, এবং সেটার শুধু কথায় নয়, লিখিত নয়, ভিডিও আকারে জমা হচ্ছে পৃথিবীর সমস্ত জায়গায়। তা এসবগুলো তো বলার কথা, এসবগুলো তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানতে হবে, শুনতে হবে এবং বুঝতে হবে। এবং উনি শুধু মাথা গুজিয়ে রাখলে তো হবে না, বালুর নিচে উট পাখির মতন। ওনাকে এটাকে স্বীকার করতে হবে, বলতে হবে যে এইসবগুলো বাংলাদেশে হচ্ছে এবং এসবগুলো চলতে দেওয়া যাবে না, এবং চলতে দেওয়া যাবে না। ওনার তো ওই সংস্কার, ওইখানে বিসমিল্লাহ থাকবে কি থাকবে না, ওইখানে ওইটা থাকবে কি থাকবে না, ওই সংস্কারে তো ওনার প্রয়োজন নেই। ওই সংস্কার করবে রাজনৈতিক সরকার। ওনার সংস্কার হলো যে জানমালের নিরাপত্তা দিতে পারছে কিনা। ওনার তো প্রয়োজন নেই পাকিস্তান থেকে, আমি জানি না সংবাদটুকু 100% ভেরিফাইড কিনা, পাকিস্তান থেকে এক ট্রাক অস্ত্র কেনার, অস্ত্র কেনার ইয়ে তো ওনার নাই, অবশ্যই নেই না। এগুলার তো কোনো অথেন্টিসিটি আমরা এখনো জানি না, কাজে যেটার কোনো প্রমাণিত না সেই বিষয়ে আমরা না গেলাম। এগুলো আরো খবর বেরোক, অথেন্টিক হোক। যেটা অথেন্টিক সেটা হলো যে এগুলি রাজনৈতিক কারণে হামলা হয়েছে। আওয়ামী লীগের প্রতি মানুষের আক্রোশ ছিল, হামলা হয়েছে। সংখ্যালঘুরা আক্রমণ হয় নাই, তারা আওয়ামী লীগের সাথে ছিল এবং তারা স্বৈরাচারের সাথে যুক্ত ছিল। এই জন্য এইগুলি তো আপনি সরকার হয়ে বলতে পারেন না। আপনি যখন সরকারে আসবেন আপনি বলবেন যে দেশের আইন অনুযায়ী যার যে অপরাধ আছে বিচার হবে, কিন্তু কাউকে ধরা যাবে না, এবং প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা আছে, রাজনীতি করার অধিকার আছে, ধর্ম করার অধিকার আছে। কিন্তু আমাদের তুকিল ভাই যেটা বললেন যে এটা দিয়ে তো উস্কানি দিয়ে দিছে যে ওকে আওয়ামী লীগ এটা এখন লীগ বইলা যারে তারা আক্রমণ করতেছে, রিক্সাওয়ালারা আক্রমণ করতেছে, আনসার বাহিনীরা আক্রমণ করতেছে, ছাত্ররা আন্দোলন করলে তাদেরকে আক্রমণ করতেছে, আপনার গার্মেন্টস কর্মীদেরকে আক্রমণ করছে লীগ বইলা। বিকজ লীগ বললে তো সরকার বলে দিছে যে আক্রমণ করা যাবে। হ্যাঁ, এটা তো আরেকটা কথা শত্রুতা মেটানোর জন্য আওয়ামী লীগের দোষর এই ট্যাগটা লাগানো হয়, আওয়ামী লীগের দোষর। এই ব্যাপারটা ভয়ঙ্কর, এই বিষয়টা ভয়ঙ্কর। আমি বলবো এই যারা নাকি কথায় কথায় আওয়ামী লীগের দোষর বলে আপনার এই করে ট্রল করে এবং আক্রমণের লক্ষ্যবস্তু নির্ধারণ করেন, সেই জায়গাটা বন্ধ হওয়া দরকার। এবং বন্ধ করার জন্য আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পরিষদের স্টার্ন অ্যাকশনে যাওয়া উচিত। আর না হলে ওনারা নিয়ন্ত্রণে রাখতে পারবেন না এবং তারা ফেল করবেন। আমরা চাই না ওনারা ফেল করুক, এটা হচ্ছে আমার কথা। আর কতদিন সিভিল প্রশাসন আর্মি দিয়ে চালাবেন? আর্মির আবার 60 ডেজ এক্সটেনশন। হ্যাঁ, আমরা তো গত বহু বছর ধরে দেখে আসলাম যে বিএনপি দেশ চালালো, কোনোদিন আর্মি নামে দেশ চালাতে হয়নি। তো আওয়ামী লীগ দেশ চালালো, আর্মি নামে দেশ চালাতে হলো না। তো কিন্তু এখন আজকে আবারও 60 ডেজ, মানে 4 মাস আপনি আর্মিকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়ে দিলেন, তার অর্থ কি আপনি তো টোটাল ফেইলুর। আপনার কাজ তো এই সকল সংস্কার না, সংস্কার শব্দটাই চলমান। সংস্কার একদিনে হয় না। আমি চুল একবার কাটলাম, এটা ফাইনাল হয়ে গেল, এটাও যেরকম ঠিক না। আবার আমি চুল এই সংস্কারের জন্য প্রতিদিন সংস্কার না হওয়া পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো। সরকারকে নির্দিষ্টভাবে বলতে হবে যে আমি দিনের ভিতরে নির্বাচন দিব, এটা বলা উচিত। এখন এই কথাগুলো বলার জন্য যে ভয়েস দরকার,
যে এই ভয়েসটা দরকার। তারেক রহমান সর্বশেষ গতকালকে একটা স্টেটমেন্ট দিয়েছে, এই স্টেটমেন্টটা সম্পর্কে আপনার কি অপিনিয়ন? সে বলেছেন যে ইমিডিয়েট, যত তাড়াতাড়ি সম্ভব একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। এই বিষয়ে আপনারা তারেক রহমানের বক্তব্যটার প্রেক্ষিতে আলোকে আপনাদের বক্তব্য কি? এই বক্তব্য দিয়ে আমরা আলোচনা শেষ করতে চাই। বলুন। তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন যে আপনারা যত বিলম্ব করবেন ততই আপনারা ব্যর্থ হবেন, এবং আপনাদের কাজ হচ্ছে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। এই ব্যবস্থাটি যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি আপনারা সুন্দরভাবে ভালো একটি এক্সিট পাবেন, অন্যথা আপনারা বিফলে আপনাদের সকল স্বপ্ন ভঙ্গ হবে। এই বিষয়টাই আপনি তারেক রহমানের উক্তির প্রেক্ষিতে আপনাদের দুজনের কাছ থেকে 1 মিনিট করে বক্তব্য চাই, এবং এটি দিয়ে আজকে আমরা আলোচনা শেষ করব। আমি আগে একটু আগের ইসে যাব, যে এই যে সেনাবাহিনী দিয়ে দীর্ঘমেয়াদে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবেন, তাতে কি করতেছেন? আপনি সিভিল প্রশাসনকে ধ্বংস করে দিচ্ছেন, আপনি পুলিশকে ধ্বংস করে দিচ্ছেন। আজকে দেখেন আপনার এই পুলিশের আর ভূমিকা নাই আফগানিস্তানে, সিরিয়াতে, ঠিক আছে? বাংলাদেশে সেই রকম ওই যে অ্যান্টিবায়োটিক, আমেরিকান এফডিএ কিছু অ্যান্টিবায়োটিক বলে দিছে, এই অ্যান্টিবায়োটিক গুলি ইউজ করা যাবে না, এবং সেই অ্যান্টিবায়োটিক গুলি ইউজ করতে হলে আপনার কি লাগবে? স্পেশাল পারমিশন লাগবে। কারণ অ্যান্টিবায়োটিক যেই হারে মানুষ ব্যবহার করে সর্বরোগের মহৌষধ হিসাবে, এক সময় দেখা যাবে যে কোন অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না। এমন গভর্নমেন্ট এই ব্যাপারে খুবই স্ট্রিক্ট। কিছু কিছু টাইপের অ্যান্টিবায়োটিক দে উইল নট অ্যালাউ দি ডক্টরস টু প্রেসক্রাইব। তো বাংলাদেশের অ্যান্টিবায়োটিক শেষ হইয়া এখন কিন্তু আর্মিতে চলে গেছে। বাংলাদেশের এরপরে দেশ আর্মি উঠাই নিবেন, দেশ ওই সোমালিয়া, গ্রামে গ্রামে মাতব্বর, গ্রামে গ্রামে প্রেসিডেন্ট তৈরি হবে, ঠিক আছে? সো দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। আর এই যে বিএনপির কথা যে বললেন আপনি, তারেক রহমান বিএনপি হচ্ছে একটা, দে আর রেডি টু টেক পাওয়ার, ঠিক আছে? তাদের করোনেশনটা আটকে গেছে, অলরাইট? তো সুতরাং এটা ওই দেশের স্বার্থে বিএনপির এই তারেক রহমানের বক্তব্য না। তারেক রহমানের বক্তব্য হইলো যে আমি তো এতদিন যুবরাজ ছিলাম, এখন আমার রাজার মুকুটটাই পড়তে দিচ্ছে না, মুকুট ঝুলা রইছে, পড়তে দিচ্ছে না, এবং সেইটা শেষ পর্যন্ত জামাত দিয়া নাই কিনা, এইটা হচ্ছে তার ভয়, আর কিছুই না। বাংলাদেশ নিয়ে তারা এখন বড় বড় কথা বলে। আমরা বিএনপির শাসনামল দেখেছি, ওকে? জঙ্গিবাদের উত্থান বাংলাদেশে বিএনপির আমলেই হয়েছে। 560টা না কয়টা বোমা মারা হয়েছে একযোগে একই সাথে সারা বাংলাদেশে, জেএমবি, এগুলি অনেক কিছু ঘটেছে। গ্রেনেড হামলা হয়েছে, তালিবান থেকে ফেরত আফগানের সৈন্যরা বাংলাদেশে তাদের সময়ই এই যে হরকাতুল জিহাদ সহ তাদের বিস্তার ঘটেছে। সুতরাং বিএনপি ওই বাংলাদেশের সুশাসনের লেকচার দিতে পারে না। তবে যেটা দিতেছে যে এখন তারা অধৈর্য হয়ে গেছে, যে শেষ পর্যন্ত পাইয়া ধন হারাইলাম কিনা, মানে নৌকা তীরে এসে তরি ডুবি ঘটতেছে কিনা, এইটা নিয়ে তারা আশঙ্কায় আছে। এবং এই জন্য যে বুলায় বেলায় যদি কোনোভাবে তাদেরকে তাড়াতাড়ি সরাইতে পারে, তাহলে তাদের মানে ক্ষমতায় আসার পথটা সুযোগ মানে পাবে আর কি। তা না হলে হয়তো তারা জীবনেও ক্ষমতায় আসতে পারবে না। দ্যাট ইজ না না না, আপনি কি চান না? তাহলে কি আপনি চান এই ইন্টারিম গভর্নমেন্ট আরো কন্টিনিউ করুক অনন্তকাল? আমি তো ইন্টারিম গভর্নমেন্টকে মোটেও চাই না, কিন্তু আমার কথা হলো যে বিএনপি যে লেকচারটা দিচ্ছে, সেই লেকচারারকে কেন তাগাদা দিচ্ছে? তো বিএনপি তাহলে বলুক যে জনগণ, তারা যদি জনগণের ক্ষমতায় বিশ্বাস করে, বিএনপি প্রকাশ্যে বলুক যে আওয়ামী লীগ যদি এই আলটিমেট ইটা কিন্তু জনগণের, আলটিমেট বিচারের ভারটা জনগণের ওপর। ট্রাম্পকে জনগণ ভোট দিয়েছে, আপনাদের সেটা মানেন আর না মানেন, ভালো করেছে খারাপ করেছে ডাজন্ট ম্যাটার, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। তো সেই রকম এই বাংলাদেশে বিএনপি বলুক যে আওয়ামী লীগ যদি শাস্তি পাওয়ার যোগ্য, আওয়ামী লীগ যদি তাদের এক্সপ্লেনেশন দিতে না পারে জনগণের কাছে, জনগণ আওয়ামী লীগকে ভোট দিবে না। তাহলে কেন এই ইয়ের মধ্যে নূর হোসেন দিবসে বিএনপি যদি আওয়ামী লীগকে বাধাটা না দিত, সেইখানে আওয়ামী লীগ আজকে মাঠে থাকতো। মানে দ্যাট ওয়াজ এ টেস্ট। কোন ছাত্রের বাপের ক্ষমতা নাই আওয়ামী লীগের মতো একটা সংগঠনকে বাধা দেওয়া। কিন্তু এই যাই হোক, এটা বিএনপি নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে। বিএনপি যদি গণতন্ত্রে বিশ্বাস করে, জনগণকে বিশ্বাস করে, বলুক আওয়ামী লীগের শাস্তি দিবে জনগণ। let them face I mean people.
আমি এইটুক বলতে চাই। না, আপনার কথা ঠিক আছে একদিকে, আরেকটা এখানে বক্তব্য আছে তাদের পক্ষ থেকে, সেটা হচ্ছে বিএনপি তো আমাদের জাহাঙ্গীর দস্তগীর জাহাঙ্গীর ভাই, উনি এই না ঠিক আছে সুন্দরভাবে বলতে আমি আপনার এই প্রসঙ্গটাকে আপনার এই বক্তব্যের সাথে কিছুটা দ্বিমত পোষণ করে আমি একটু কথা বলবো। সেটা হচ্ছে বিএনপি তো এমন কোন দলীয় কর্মসূচি দেয়নি যে আওয়ামী লীগকে প্রতিহত করো, তারা দেয়নি। এটা মহিলাদের গলা চিপা ধইরা আপনি দেখেন নাই ভিডিওগুলা? আমি বলি হয়েছে, কিন্তু বিএনপি কিন্তু দলীয় ভাবে এমন কর্মসূচি দেয়নি গলা টিপে ধরো। প্রশ্ন হচ্ছে যে যারা করেছে তারা দায়িত্ব তাদের, তারা এটা বলেছে এক। আর দুই হচ্ছে যে বিএনপির কর্মসূচি তো দেওয়া না দেওয়ার বাইরে এমন কোন ঘোষণাও দেয়নি যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে তারা বিরোধিতা করবে, সেটাও বলেনি। অতএব এই বিষয়টি এখন আপেক্ষিক। তারা নুরুর বিকাশ নুরুর জন্য চিঠি পাঠাইতে পারে উপজেলায় যে নুরুকে যাতে রাজনীতি করার সুযোগ দেয়, তাহলে তারা এই স্টেটমেন্টটা দিতে পারে না যে আমরা গণতন্ত্রের পক্ষে, এবং সেটা গণতন্ত্রের পক্ষে এমন যে জনগণ যদি আওয়ামী লীগকে নিয়ে সিদ্ধান্ত নেয় কোনো কিছু, সেটা আমরা মেনে নিতে প্রস্তুত। আমরা আর্টিফিশিয়ালি একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করব না। আমাদের ধারণা আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল, আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করেছে, আমরা সেটা করব না। আমাদের বিচারের ভার আমরা জনগণকে দিব, জনগণ ঠিক করুক তারা কি করবে। Why don't they do that? তারা কিছুই বলেনি, সেটাও তো একটা কথা। তারা নাও করেনি হাও করেনি, কি বলবেন আপনার দস্তগীর জাহাঙ্গীর? শুধু আমি 200 রুপের রাজনীতিতে যেতে চাই না, এটা পলিটিক্স। অবশ্যই অপোজিশন চাইবে না আর একটা প্রতিদ্বন্দ্বী গেমে মানে গোলটা দিক, এটা তার একটা টেকনিক হতে পারে যে আমরা নীরব থাকবো। কিন্তু বিএনপি কখনো বলেনি যে আওয়ামী লীগকে আমরা নির্বাচন করতে দেব না, অংশগ্রহণ করতে দেব না। কি বলবেন দস্তগীর জাহাঙ্গীর? ধন্যবাদ। আজকে দীর্ঘ সময় ধরে আমরা আপনার এই আলোচনায় অংশগ্রহণ করতে পেরে নিজকে আসলে ধন্য মনে করছি। ধন্যবাদ আপনাকে। আমি আপনার টিম মেম্বার হিসাবে বলছি যে প্রতিদিন যেহেতু বাংলাদেশের দেশকে আমরা ভালোবাসি এবং দেশের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা জায়গা থেকে আমরা এই কাজটি করছি। আমি ৭১-এর শিশু ছিলাম, অতএব তখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি। এখন বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে আমি নিজকে আরেকবারও এইবারের যুদ্ধে আমি নিজকে সম্পূর্ণভাবে সমর্পিত করেছি, এটা আপনাদের মাধ্যমে জানিয়ে দিলাম। আর আপনি প্রতিদিন যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথা বলা আমাদের সামাজিক মাধ্যমে তুলে ধরবেন, সেটাই আমাদের একমাত্র কাম্য বিষয়। এই ফ্রন্টে আপনাকে আমরা চাই, সর্বদাই চাই। এবং বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আপনাকে সহযোগিতা করবেন সেই দাবিও জানিয়ে যাচ্ছি। সেই সাথে তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই অর্থে যে আপনারা লক্ষ্য করবেন, এই কথাগুলো বলা খুব প্রয়োজন। লক্ষ্য করবেন যে ক্ষমতা দখল করার কিছু দিনের মাঝেই ডক্টর ইউনূস ওনার সমস্ত কেস উইথড্র করে নিয়েছেন। উনার গ্রামীণ ব্যাংকের সমস্ত কিছু এখন বলবো বা মনোহরদির ভাষায় ফকফকা সুন্দর, কোনো ঝামেলা নাই। এবং আগামী 5 বছরে ওনার নাকি আর ট্যাক্সও দিতে হবে, সেটাও ব্যবস্থা করে নিয়েছেন। কিন্তু তারেক রহমানের কিন্তু একটা কেস উইথড্র করা হয়নি। তারেক রহমানের কেস একটাও, খালেদা জিয়ার কেস উইথড্র হয়েছেন। খালেদা জিয়া বিদেশে যাবেন, প্রাক্তন প্রধানমন্ত্রী, উনি এখন বিদেশও যাচ্ছেন না। অতএব ভয়টা আপনার আমার চেয়ে তারেক জিয়ার তো মহাভয়, কারণ ওনার তো যাবজ্জীবন আছে এবং ওনার বোধহয় আরো হায়ার আছে। সেসবগুলো যেহেতু এই সরকার ইচ্ছা করেই উইথড্র করছে না, তার অর্থ কি তোমরা তারেক জিয়াকে দিয়ে বলানো হচ্ছে যে আমাদের সময় লাগবে। তারেক জিয়াকে যদি এই মুহূর্তে সমস্ত কেস উইথড্র করে দেওয়া হয়, আমি বিএনপি কে লক্ষ্য করে বলছি, আপনারা শুনুন, তারেক জিয়ার কেস যদি আপনারা উইথড্র করতে না পারেন তাহলে আপনাদের স্বপ্ন দুঃস্বপ্ন হবে। কারণ যখনই তারেক জিয়া কোনো কিছুর ডাক দিবে আপনারা ডাক দিবেন, কারণ এই মুহূর্তে বাংলাদেশের জনপদে একটি কথা প্রচলিত, আমরা বিদেশে প্রবাসে ওয়াশিংটন ডিসি বসে আমরা সমস্ত দিন সময় সংবাদগুলো আমাদের কাছে আসছে, আপনাদের কাছে যাচ্ছে না কেন? আপনাদের সম্বন্ধে বাংলাদেশের গ্রামে গঞ্জে প্রচলিত যে জামাত ক্ষমতায় আর বিএনপি হলো চাঁদা সংগ্রহের কাজে ব্যস্ত।
এবং এটা 2 দিন পরেই আর এই সরকারি আর্মি দিয়ে বলবে যে এরা চাঁদাবাজ, ওদের পার্টি এদের রাজনীতি করার অধিকার দিতে হবে। প্রথম আঘাতটা ছাত্রলীগ দেওয়া হলো, আওয়ামী লীগকে আপনারা উঠতে দিচ্ছেন না, এবং সেটা আসবে। এই বদনামটা কিন্তু ইতিমধ্যে ছড়িয়ে গেছে আমার উপজেলা থেকে আরম্ভ করে বাংলাদেশের সকল জায়গায়। বিএনপি কোথায়? বিএনপি চাঁদা তুলতে ব্যস্ত। এই বদনামটা আপনাদের কাছে কিন্তু ইন্টেনশনালি দেওয়া হচ্ছে। এবং তারেক জিয়াকে যদি মুক্ত করতে না পারেন, একটি সংবাদ আপনাদেরকে আমার এটা নিয়ে একদম, যেহেতু দীর্ঘকালীন সময়ে থ্যাঙ্কস টু সুভাষ দা যে আমি সাংবাদিকতায় যুক্ত, আমি কিন্তু নির্বাচন বা এই গত জানুয়ারি নির্বাচনের পরে বলেছিলাম যে 6 মাসের ভিতরে যদি কোনো বড় আক্রমণ বা প্রতি আক্রমণ সরকার প্রতিহত করতে না পারে তাহলে এখানেই শেষ হবে, এবং সেটি মোটামুটি ঘটলো। আমি কোনো দূরদর্শী ওই ধরনের নই যে আগেই বলতে পারি। আপনাদেরকে একটা কথা বলে রাখি, যে বিষয়টা দাদা উঠালেন, যে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বা অ্যাক্টিং সভাপতি যেভাবে বলেন তারেক জিয়ার কেস যদি উইথড্র করতে না পারেন তাহলে যেমন দুঃস্বপ্ন হবে, আর তারেক জিয়ার কেস উইথড্র করে যদি বাংলাদেশে ওনাকে নিয়ে আসতে পারেন একটা জাগরণ উঠবে, যে আপনাদের এই গণজাগরণে এই ইন্টারিম গভর্নমেন্ট একদম তারা পলাতক হয়ে যাবে। এই বিষয়টা যাতে না ঘটে সেটি তারা চেষ্টা করছে। ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। তবে আরেকটু চেঞ্জ আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে একটি সময় দীর্ঘকাল মনে করা হতো যে বাংলাদেশের মাইনরিটি শুধুই আওয়ামী লীগের ভোট ব্যাংক। তবে এখানে কিছুটা পরিবর্তন আমরা বুঝতে পাচ্ছি, আমরা পালসটা ধরতে পাচ্ছি। সেটি হচ্ছে যে ভারসাম্য রক্ষার স্বার্থে হলেও আমাদের মাইনরিটি মানে ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে একটা পরিবর্তন এসছে, যে আমরা সুযোগ দিতে চাই সেকেন্ড পার্টিকে, যে পার্টিকে একবার সুযোগ দিয়ে আমরা দেখতে চাই যে আমরা আর কখনো আক্রান্ত হব না। অর্থাৎ সরকারের পরিবর্তন হলেই এই মাইনরিটির উপর একটা খড়গ আসে, তাদের উপর তারা আক্রান্ত হয়। এটি যেন আর কখনো না হয় এই কারণে হলেও, এবং তারা যদি বিশ্বাস, যে কথাটি দিয়ে আমরা আজকে শুরু করেছি, যেই আপনার যে আমির খসরু মাহমুদের যে ন্যারেটিভটা নিয়ে আমরা আলোচনা করেছি, এই ন্যারেটিভে একটা পরিবর্তন আসুক বিএনপির পক্ষ থেকে। এই পরিবর্তনের জন্য কথাই না, কাজে আসে। অন্তত একটিবার তারা পরীক্ষায় উত্তীর্ণ হোক, তাহলেই হবে বাংলাদেশে এই দুটি বৃহৎ রাজনৈতিক দলের মধ্যে ভারসাম্য এবং ভোটের মূল্য আছে, এটি প্রতিষ্ঠিত করতে হবে। আজকে হিন্দুদের ভোট দিতে হয় না, মাইনরিটির ভোট দিতে হয় না, এমনি আওয়ামী লীগ পাস করে। এই বদনাম থেকেও আমরা বেরোতে চাই। এটা অপ্রিয় সত্য কথা হলেও এই কথাটি সত্য, এই কথাটি মানে মানুষের জন্য এফেক্টিভ হবে যদি প্রতিটি ভোটের জন্যে আমাদেরকে সম্মান করেন, ভোটারদের সম্মান করেন প্রতিটি রাজনৈতিক প্রার্থী। তবে হবে আমাদের দেশের একটা শান্তিপূর্ণ সহাবস্থানের এবং ধর্মনিরপেক্ষ একটি বাংলাদেশ, আমাদের প্রাণের বাংলাদেশ, আমাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ। সেই প্রত্যাশা রেখে আজকে সবাইকে ধন্যবাদ। দস্তগীর জাহাঙ্গীর তকরিল এবং পিকে দাস, প্রদীপ দাস, আপনারা অনেক সময় ইমোশনাল হয়ে গেছেন, আমি হয়েছি ইমোশনালি। আমরা অনেক কথাই বলি যেগুলা শ্রোতা দর্শকরা যদি কখনো মনের মধ্যে হার্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, নিজ গুণে ক্ষমা করবেন। এবং আমরা চাই সত্য কথা তুলে ধরতে, অসত্য কথা নিয়ে আমরা কখনোই মানুষকে বিভ্রান্ত করতে চাই না। আমাদের ভুল হতে পারে, আমাদের প্রেডিকশন ভুল হতে পারে, কারণ আমরা গবেষকও নই, আমরা গণক ঠাকুরও নেই, গণকও নই। আমরা প্রত্যেকেই পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে আমাদের চোখে, আমাদের দৃষ্টিতে যেটি মনে হয় কথা বলার দরকার বলি। এবং এই কথাগুলো আপনারা পেশেন্স, ধৈর্য সহকারে, যদি আমি সবসময় বলতাম, এবং আমি যদিও এক সময় খুব জোরালোভাবে একটি জিনিস প্রচার করতাম, যখন নাকি বিএনপি সংসদ থেকে বেরিয়ে এসেছে এবং ওই জায়গাটা পূরণ করেছেন প্রথম আলো। প্রথম আলোকে আওয়ামী লীগের সভানেত্রী বা সাবেক প্রধানমন্ত্রী উনি গ্রহণ করতে পারতেন না, সহ্য করতে পারতেন না। কিন্তু আমি বলতাম আপনি কেন, আমি খোলা চিঠিতে লিখেছি আমার থেকে পোর্টাল থেকে, যে আপনি যদি মনে করেন এই প্রথম আলো একটি বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, সেখান থেকে আপনি ভুলগুলি নিয়ে শুধরান এবং ভালো কাজগুলো করেন। প্রথম আলো এমন না যে সবই মিথ্যা কথা বলে, হয়তো কোনো কোনো বিষয়ে আপনার বিপক্ষে যায়, কিন্তু আপনি, আমি মনে করি এই যে ফ্রিডম অফ আপনার পেন, ফ্রিডম অফ স্পিচ, এই কথাগুলো যদি বিশ্বাস করেন, এবং বর্তমান সরকার এবং আগামী সরকার, যে আমরা ভুল বলবো, ভুলভাল বলবো, সত্য বলবো, মিথ্যা বলবো, সত্যটা নেন, মিথ্যাটা ইগনোর করেন, তবে হয়ে গেল। কিন্তু আমরা কেন আক্রান্ত হব? এই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে হতে চাই। এবং
আশা করি আমরা পরবর্তী আরো কোনো বিষয় নিয়ে, সমসাময়িক বিষয় নিয়ে আমরা এভাবে কথা বলতে পারবো, সেই ভরসা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভরাত্রি।